আমার লাইফের ফার্স্ট লাভ, আমি এখন যার কথা বলছি সেই আমার লাইফের ফার্স্ট লাভ। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনই আমার সাথে আমার এক মানে ফ্রেন্ডই পড়তো, তো ও নাকি আমাকে পছন্দ করতো, যেটা আসলে আমি জানতাম না সে আমাকে পছন্দ করে। তো এমন এক ব্যালেন্টাইনডেতে ও আমাকে প্রপোজ করাতে আমি আসলে ক্লাস 5-এ পড়ি, বুঝতে পারিনি যে আসলে ভালোবাসাটা কি, আমি বুঝতে পারতাম না। তো সেই ক্ষেত্রে আমি যখন বাসায় যাইতাম তো আমার সাথে সাথে ও বাসায় যেত। তো এরকম যেতে যেতে এক সময় এলাকায় কিছু লোক আছে যারা আমার যে বড় ভাইয়ের কাছে বিচার দেয় যে এমন এমন তোর ছোট বোন দেখি একটা ছেলের সাথে প্রতিদিন যায়। তো এটা বলাতে ভাই আমাকে অনেক মারার পরে আমার একটা রাগ হয় যে আমি তো প্রেম জিনিসটা কি বুঝি নাই, আর ওই ছেলে আসাতে কি হয়েছে, এই ব্যাপারটা আমার ভিতরে কাজ করতো। ছেলে আসছে তো কি হয়েছে। তো সেই ক্ষেত্রে মারার পরে আমার খুব কষ্ট লাগে যে আমার ভাই আমাকে মারছে, খুব কান্নাকাটি করার পর আবার ঠিক কন্টিনিউ করি, আবার যাই মাদ্রাসায়। তো দেখি আমার মামা বাহির থেকে আসছে, আসার পর বলতেছে যে যাবি আমার সাথে, তো নানু বাড়ি যাবি? পরে আমি বলছি কি হ্যাঁ মামা আমি যাবো। ওই যে আমার একটা কষ্ট লাগছে যে ভাই আমাকে মারছে এমন করে, মানে আমি নানু বাড়ি চলে যাই। নানু বাড়ি থেকে আসি 3 মাস পরে, আসার পরে দেখি ওই ছেলেটা আর নাই। তখন আমি ক্লাস 6-এ উঠি, তারপরে 7-এ উঠি, তারপরে ওই ছেলে আমার ছাড়ে না, ছেলে আমার পিছনে লেগেই আছে। তো যখন ক্লাস 8-এ উঠি তখন একদিন আমার আম্মু বলতেছে যে তোর নানুদের সাথে অনেকদিন ধরে কথা হয় না, তো তোর নানুকে ফোন দিব, ফোনে তো ব্যালেন্স নাই, তাহলে একটু রিচার্জ করে দে। তো আমি বলছি আম্মু আমি রিচার্জ করতে কই যাবো, আমি পারবো না। তো তার মধ্যে আমি হচ্ছে আবার অসুস্থ, আমার জ্বর। তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে তুই যাবি না, তাহলে আমি যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে আম্মু তুমি দাও আমি যাই। দেন গেলাম, অনেকটা দোকান ঘুরতে 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 কোনো দোকানেই নাই। তখন এয়ারটেল তখন ছিল ওয়ারিদ, তো নাই। যেতে যেতে তখন যে আমার যে হাজবেন্ড ওর দোকানে যাই, যাওয়ার পরে দেখি ও দোকানে নাই। তো আমি অনেকক্ষণ দাঁড়ায় ছিল, তখন আমি বোরকা পরি, 10 বছর আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, এসএসসিটা আমি মাদ্রাসা থেকে কমপ্লিট করছি। তো আমি এমন ভাবেই বোরকা পড়তাম যে আমাকে আসলে কেউ দেখতো না, শুধু আমার চোখ দুটোই দেখতো। তো আমি দাঁড়ায় আছি, দেখি ছেলেটা কিছুক্ষণ পরে আসলো, এসে বলতেছে কি লাগবে আপু? আমি বলছি কি আসলে রিচার্জ করতে আসছিলাম, ওয়ারিদ রিচার্জ হবে। পরে বলছে আমার অ্যাকাউন্টে আসলে টাকা নাই, থাক। তো আমি বললাম চলে আসতেছি। আমাকে বলছে আপু কত টাকা রিচার্জ করবেন? তা আমি বলছি কি বেশি না, 50 টাকা রিচার্জ করবো। পরে বলতেছে 50 টাকা রিচার্জ করবেন? 50 টাকা হবে না, আপনি চাইলে 30 টাকা রিচার্জ করতে পারেন। দেন আমি 30 টাকা রিচার্জ করে চলে আসি। চলে আসার রাস্তায় কিছুটা আসার পরপরই দেখি আমার মোবাইলে ফোন, যদিও ওই মোবাইলটা আমার ছিল না, আমার আম্মুর ছিল। ফোন দিতেছে, তো আমি ফোন রিসিভ করে বললাম কে। পরে বলতেছে একটা নাম বললো, কি জানি একটা নাম বললো, জনি না জানি একটা নাম বললো। বলার পরে আমি বলছি সরি রং নাম্বার, আমি আপনাকে চিনি না, এটা বলে রেখে দিলাম। তো বাসায় আসলাম, বাসায় আসার পরে আমার সন্ধ্যার সময় এত জ্বর আসছে, অনেক জ্বর। তো আমার আম্মু তো কথা বলতেছে, আমার নানু বাড়িতে কথা বলতেছে, এই ওয়েটিং এর মধ্যেই ফোন দিচ্ছে। পরে আম্মু খুব বিরক্ত হয়ে বলতেছে, আম্মু তো বুঝে না মোবাইল সম্পর্কে। আম্মু বলতেছে নে কথা বল, দেখ তো কে। আমি বলছি আম্মু আমি কথা বলতে পারবো না, আমার শরীরটা অনেক খারাপ, তুমি আপুরে দাও। পরে আমার বোন রিসিভ করে বলছে কে? আমি অনিক। পরে বলছে কোন অনিক? পরে আপু বলতেছে কোন অনিক? ও বলতেছে অনিক। পরে আমার বড় আপু আবার দুষ্টুমি করে বলতেছে কে? অনিক ব্যাটারি চার্জার। দুষ্টুমি করে বলাতে ও ছেলে বলতেছে হ্যাঁ আমি অনিক ব্যাটারি চার্জার। পরে এমন দুষ্টুমি ফেসলিম করে বলছে আপনার মোবাইল না, এটা যার মোবাইল তার কাছে দেন। পরে আমার বোন বলতেছে এটা আমারও মোবাইল না, আর আপনি কাকে মনে করতেছেন আমি জানি না, এটা আমার ফ্যামিলিগত মোবাইল, এই মোবাইলে আপনি ফোন দিবেন না। তার কয়েকদিন পরেই দেখি ঈদ আসছে, কোরবানি ঈদ আসছে। ঈদ আসার পরে ঈদের দিন আমাকে আবার ফোন দেয়। ফোন দেওয়ার পরে দেখি বাসায় সবাই ছিল, আমি ফোন রিসিভ করছি, করার পরে জিজ্ঞেস করলাম কে। পরে বলতেছে যে আমি আমি অনিক। পরে বলছি কোন অনিক? আমি তো আপনাকে চিনি না। পরে বলছি কি চিনেন আপনি আমাকে? পরে আমি দেখি কোনোভাবেই আমি চিনতে পারতেছি না আসলে লোকটাকে। আমি আসলে মাথার মধ্যে এই থিংটা নাই যে আমি যে রিচার্জ করে আসছি সেই দোকানের এই ছেলেটা কিনা, আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক কথা বললাম, বলার পর বলছি ভাই দেখেন এটা তো ফ্যামিলি নাম্বার, আর আসলে আমার 2টা বড় ভাই আছে, ভাই 2টা আপনি যদি এইভাবে ফোন দেন আমাকে খুব বকাঝকা করবে, বা আমাকে না করলেও আমার বড় বোনকে বকবে, আপনি আর ফোন দিয়েন না এই নাম্বারে।
তখন আমি মানে প্রেম কি জিনিস আসলে সিরিয়াসলি আমি আসলে বুঝতাম না আসলে প্রেম কি জিনিস। তো ফোন দিত, কথা বলতে ভালোই লাগতো, খারাপ না, 1 মিনিট 2 মিনিট যেই কথা বলতাম রেখে দিতাম। তো ক্লাস 9-এ উঠলাম। 9-এ ওঠার পরে ও যখন আমাকে প্রপোজ করে, বন্ধুত্ব ফ্রেন্ডশিপ কথা বলতো, তারপরে আমাকে প্রপোজ করার পরে মানে আমি তো অনেক খুশি, কারণ আমারও মনে মনে ভালো লাগতো। ও এর আগে একটা মজার খুশি হয়েছে, তো ঈদ গেল, আমি মাদ্রাসায় গেলাম, আমি চিন্তা করলাম ছেলেটা কে এমন করে আমার নাম্বারে জ্বালায়। তো আমার সন্দেহ হলো না এই ছেলে ছাড়া তো আর কেউ হতে পারে না, যেহেতু আমি তো কারোর সাথে রিলেশন নাই বা ফ্রেন্ডের কারোরই আমার ফ্যামিলি নাম্বার দিই নাই, তাহলে ছেলেটা কে, নিশ্চয়ই ওই ছেলে। তো আমার কিছু ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ডেরই নিয়ে গেলাম মাদ্রাসা থেকে, গিয়ে আমি বলছি কি তোরা রিচার্জ করবি, আমি ছেলেটাকে ফোন দিব, তাহলে ও ফোন পিক করলেই তো বুঝে ফেলবো। তো যেই ফোন দিলাম সেই ছেলেটা ফোন পিক করলো। এর আগে আমি অনেকবার বলছি আপনি মনে হয় ওই দোকানের ছেলেটা, ও বলে কি না কোনোভাবেই না। তারপরে আমাকে বলতেছে আমি কি আপনি আমাকে চিনলেন কেমনে, আপনার চোখ দুটি তো অনেক সুন্দর, আপনার চোখ দুটো আমার অনেক ভালো লাগে। বলছি কি ফাইজলামি আলাপ ছেড়ে দিয়ে আপনি আমার মোবাইলে আর ফোন দিবেন না। এর আগে রাগারাগি হইতো, তারপরে ফ্রেন্ডশিপ, তারপরে ওই ফ্রেন্ডদেরকে নিয়ে গেলাম, যাওয়ার পরে দেন ফ্রেন্ডরা বলতেছে এই সেই ছেলে। আমি বলছি কি আপনি আমাদেরকে এইভাবে ডিস্টার্ব করেন, আপনি কি জানেন আমার ফ্যামিলি মেম্বার কত রাগী? পরে ছেলে বলতেছে জানি, আপনার ভাইদেরকেও আমি চিনি। পরে আমি বলছি চিনেন, ভালো কথা, তাহলে তো জানেনই যে আমার ভাইয়ারা কেমন। পরে বলতেছে আপনি তো কয়দিন আগে রাগ করে নানু বাড়ি চলে গেছিলেন না? আমি বলছি হ্যাঁ চলে গেছিলাম, সেটা আপনাকে কে বললো? পরে বলছে পরে আমি বাদ দিলাম, আর কিছু বলিনি। তারপরে তার কয়েকদিন পরে মানে ফ্রেন্ডশিপ, ভালো একটা ফ্রেন্ডশিপ, আর ওরও দেখে আমার কেন জানি ভালো লাগছে, সব মিলেই মানে ওরে ভালো লাগতো। তারপরে ফোন দিত, কথা বলতাম। পরে এক সময় মানে ক্লাস 9-এ যখন উঠি আমি, তখনও আমাকে প্রপোজ করে। প্রপোজ করলে আমিও মানে মহা খুশি যে আমাকে প্রপোজ করছে, এই ছেলেটাকে তো আমার ভালো লাগতো, প্রপোজ করছে, আমিও অ্যাকসেপ্ট করতাম। তারপর থেকে ধরে আমাদের ফোনে কথা হইতো। তো আমি বলতাম দেখো এটা তো আমার ফ্যামিলি ফোন, তো সেই ক্ষেত্রে তো আমি আপনার সাথে কথা বলতে পারবো না। পরে ও আমাকে একটা ফোন দেয়, তো ফোনটা আমি খুব লুকায় লুকায় চালাইতাম, ওর সাথেই কথা বলতাম। ভালোই সম্পর্কটা চলতেছিল, বাট মানে কখনো ঘোরা হইতো না, দূর থেকে ও আমাকে দেখতো, আমি ওকে দেখতাম। কখনো একটা আছে না যে কাছে এসে কথা বলা, এরকম হইতো না। তো এরকম যেতেই থাকলো রিলেশন। ক্লাস 10-এ উঠলাম, তো একদিন হঠাৎ আমার ভাইয়া ফোনটা দেখে ফেলার পরে ভাইয়াও কিভাবে জানি টের পাইছে যে ওই ছেলের সাথে আমার রিলেশন। পরে ফোন দেখে ফেলার পর ভাইয়া তো আমার ফোনটা নিয়ে ভেঙে ফেলার পরে আমি তো খুব মন খারাপ করি, কান্নাকাটি করি। পরে এই কান্নাকাটি দেখে আম্মু বলতেছে থাক, কান্নাকাটি করতেছে, ওরে ফোনটা দিয়ে দে। পরে আমি বললাম আম্মু তোমার ছেলে তো ফোন ভেঙেই ফেললো, আমি কি দিয়ে কথা বলবো বলো। যাই হোক, তারপর আবার একটা ফোন দেয়। তখন আমি ক্লাস 10-এ উঠি, আমি তখন টেস্ট পরীক্ষা চলে, 10-এর টেস্ট পরীক্ষা দিলাম। তখনও আমাদের রিলেশনটা খুব ভালো ছিল। 10 পরীক্ষা দিতেছি, তখন তো রিলেশন মানে কি সেই ভালোবাসা, অনেক ভালোবাসা, মানে কোনো দিকে ভালোবাসা কমতে ছিল না। ও 1 মিনিট আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, আমি ওকে 1 মিনিট কথা না বলে থাকতে পারতাম না, দুজনকে অনেক ভালোবাসতাম। তো এক সময় মানে যখন ক্লাস 10-এ মানে টেস্ট পরীক্ষাটা দেওয়ার পরে বলতেছে কি যে টেস্ট পরীক্ষা তো দিয়েই ফেলছো, চলো আমরা বিয়ে করি। মানে বলছি কি এখন বিয়ে করব, এখন না। এর মধ্যে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হইতো না, কারণ আমার ভাইয়া যখন মাদ্রাসা ছুটি হইতো সাথে সাথে আমার ভাইয়া আমাকে নিয়ে আসতো। আবার যখন মাদ্রাসা যাইতাম সকাল 7টায়, তখনও ভাইয়া আমাকে দিয়ে আসতো। তো এর মধ্যে কোথাও যাওয়ার সময় নাই। যখন টেস্ট পরীক্ষা দিব তখন একটা কোচিং করতাম। তো কোচিং এর মধ্যে কোচিং এর যে স্যারটা ছিল, টিচারটা ছিল, সে আবার ওই আমার যে বয়ফ্রেন্ড তার এলাকায় থাকতো। তো টিচারের মাধ্যমে ও যাইতো, যায় আমার সাথে কথা বলতো, মানে পাশে বসে কথা বলা হইতো না, দূর থেকেই কথা বলা হইতো, দেন চলে আসতো। তো যখন আমি টেস্ট পরীক্ষা দিলাম তখন তো মানে দেওয়ার পরে রেজাল্ট আসলো, পাসও করলাম। দেন তখন তার কয়েকদিন আমি অপেক্ষা করছি যে এসএসসি পরীক্ষা হবে, এসএসসি প্রিপারেশন নিচ্ছি। তো সেই ক্ষেত্রে ওর সাথে আমার একটা ছোটখাটো একটা ঝামেলা হয়েছে। যে ঝামেলা বলতে কি, আমি ওকে ফোন দিতাম, দেখতাম কি খালি ওয়েটিং। তো বলতাম তুমি কার সাথে কথা বলো, তো বলতেছে কি আসলে কথা বলতে কি আমার ফুফাতো বোনের বিয়ে, তো সেই ক্ষেত্রে বিয়ের আয়োজন করতেছি, তো সবার সাথে কথা বলা হচ্ছে। তো আমি বলছি তোমার ফুফাতো বোনের নাম কি? পরে বলে কি ডালিয়া। আমি বলছি কোন ডালিয়া? তুমি চিনবা না। পরে আমি বাদ দিলাম যে আচ্ছা ঠিক আছে আমি চিনবো না, চিনা দরকার নেই, বাদ দিছি। আমি আবার কি ওরে অনেক বিশ্বাস করতাম, যার কারণে আমি ও যেটাই বলতো না কেন আমি মেনে নিতাম, কোনো ঘাটাইতাম না যে থাক খোঁচাখুচি করবো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর ফার্স্ট লাভ মানে অনেক কিছু,
একটা মেয়ে যখন একটা ছেলেকে ফার্স্ট লাভ করে তখন মনে হয় পৃথিবীটা তার ভিতরেই মানে আটকে আছে, অন্য জায়গায় কোথাও নাই, আর একটা পৃথিবী নাই, ওই আমার পৃথিবী, সবকিছু মনে করতাম। পরে টেস্ট পরীক্ষা দিলাম, দেওয়ার পরে ইন্টার পরীক্ষা দিব, ফেব্রুয়ারি থেকে শুরু হবে, এটার প্রিপারেশনে আছি। তো একদিন হঠাৎ করে বলতেছে যে দেখো কতদিন ধরে তোমার সাথে আমার ঘুরতে যাওয়া হয় না, চলো না আমরা ঘুরতে যাই। পরে আমি বলছি ঘুরতে যাব। পরীক্ষা শেষ, তখন আপনার প্রেমিক বলছে যে পরিবারের অমতে বা পরিবারকে না জানিয়ে বিয়ে করার জন্য। হ্যাঁ, এরপর আপনি কি করলেন? ও বলতেছে যে তো ফ্যামিলির অমতে বিয়ে করার জন্য। তো আমি বললাম যে এখন না বিয়ে করি, আমি তো মাত্র মানে এসএসসি পরীক্ষাটা দিলাম, রেজাল্টও বের হলো, তাহলে আমি একটু ভার্সিটিতে মানে ইসে ভর্তি হই, কলেজে ভর্তি হই। পরে বলতেছে কলেজে ভর্তি হও, সমস্যা কি, পড়াশোনাও করবা, সমস্যা কি। তো আমি বলছি আচ্ছা তারপরেও মানে চিন্তা করে দেখো। তো ওর মানে রাগটা হয়েছে এটা যে আমি ও ঘুরতে যেতে বলতেছে, ঘুরতে যেতে পারতেছি না, তো অ্যাটলিস্ট বিয়ে করলে তো আমার সাথে ঘুরতে পারবে। আর বাকিটা ওর আসলে মানে পরে জানতে পারলাম, মানে পরেরটা পরেই বলি। তো যাই হোক, আমাকে বললো বিয়ে করার জন্য। তো বলতেছে যে এখন তো বাসায় আসো, কলেজে ভর্তি হবা, তো সেই ক্ষেত্রে তো তোমার এক্সামও দিতে হবে, তো তোমার তো বাসা থেকে বেরোতে দিবে। তো বলছি কি হ্যাঁ। পরে বলতেছে তাহলে আমরা সেই দিনই বিয়ে করি। পরে আমি বললাম বিয়ে করবা? আমি আসলে তখনও ধরতে গেলে আমি কোনো কিছু আসলে বুঝি না, এতটুকুই বুঝি যে আমি ওকে ভালোবাসি, এই জিনিসটা বুঝতাম। তো তারপর আমাকে বলার পরে আমি বললাম চলো তাহলে ঘুরতে যাই আমরা। তারপরের দিন আমরা ডিসিশন নিলাম যে ঘুরবো। সেদিন ছিল মঙ্গলবার, তো আমরা দুজন ঘুরতে গেলাম। ওর কিছু ফ্রেন্ড গেল, 4 জন ফ্রেন্ড গেল, কিছু ফ্রেন্ড, ওর ভাগিনা ছিল, ওর আরো 2-3টা ফ্রেন্ড ছিল, দেন গেল। তো সবাই দেখলাম, মানে আমরা তো প্রিপারেশন নিচ্ছি বিয়ে করব। গেলাম, যাওয়ার পরে দেখি মানে এক জায়গায় মানে মানে ওদের ফ্রেন্ডেরই কেমন যেন একটা বাড়ি। তো ওই বাড়িতে যাওয়ার পরে দেখি একটা হুজুর আছে, হুজুর ডেকে নিয়ে আসলো, নিয়ে এসে দেন বিয়ে করলো। 5 লাখ টাকা কাবিন করে দেন বিয়ে করাইলো সবাই মিলে, কোনো রেস্টই না। মানে হুজুর মোতাবেক ছিল না, না আমার পক্ষ থেকে, মানে ওরকম, কারণ আমি আমার ভাইদেরকে অনেক ভয় পাইতাম। না আমি আমার কোনো ফ্রেন্ডকে বলিনি, কারণ ছোটবেলা থেকে আমি একাই বড় হয়েছি। আমি আমার কোনো ফ্রেন্ড নাই, অ্যাজ লাইক এ ফ্রেন্ড বলতে আমার বড় বোন। আমি আমার বড় বোনকেও জানাইনি, বড় বোন জানতো ওর সাথে আমার রিলেশন, বাট বড় বোন মানে 18 হয়েছিল না, তখন আমার 18 হয়নি। দেন তারপর বিয়ে করলাম আমরা, হুজুর মোতাবেকই আমরা বিয়ে করলাম। বিয়ে করার পরে স্বাভাবিক হাজবেন্ড ওয়াইফ, তো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক তো হাজবেন্ড ওয়াইফে এরকম। তো চললো, সম্পর্কটা ভালোই চলতেছিল। আমি ইন্টারও ভর্তি হয়ে গেলাম। এর মধ্যে বাসায় কেউ জানে না, এর মধ্যে বাসায় কেউ জানে না। যেদিন আমি বিয়ে করলাম সেদিন আমি বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আমার মা পাগলের মতো হয়ে গেছে। বাসায় যাওয়ার পরে আম্মা, হয়তো মা তো আসলে মা সবকিছুই বুঝতে পারে, আম্মা কেন জানি আমাকে জড়ায় ধরে অনেক কান্না শুরু করে দিছে। তো আমি বলছি আম্মু তুমি কান্না করতেছো কেন? তো আম্মা বলতেছে কেন জানি মনে হচ্ছে তোর আজকে চেঞ্জ। তো আমি বলছি আম্মু আমি কি করছি, আমি তো কিছু করি নাই, আমি তো জানি যে আমি কি করছি। তো আমি বলছি আম্মু কিছু করিনি, তুমি এমন করতেছো কেন? পরে আম্মা খুব আক্স করলো যে কোথায় ছিলি, কই গেছিলি, এই সন্ধ্যার সময় কেন বাসায় আসলি। আমাদের ফ্যামিলিতে ভাই আমি এতটুকু বলি, আমার ফ্যামিলিতে সবসময় 5টার মধ্যে মেয়ে হোক ছেলে হোক সবাই বাসায় চলে আসতো। 5টার পরে আসলে কেউ বাসায় থাকতো না, যারা মানে বাসার বাইরে থাকতো না। যারা জব করে তারা ঠিক আছে, যদি জবও করে, আমার ভাইয়া 2টা ভাইয়া জব করতো, ওরা 10টার মধ্যে বাসায় চলে আসতো, ওরাও বাইরে থাকতো না। মানে আমার বাসায় এটা একটা রুলস করে দিত আমার আম্মু আব্বু। তো সেদিন আমি একবারে 7টার সময় বাসায় আসছি, তো সেই ক্ষেত্রে তো আম্মা একটু ঘাবড়াবেই, ভয় পাইছে। তো অনেক কান্নাকাটি করলো, আমাকে মারছেও সেদিন, অনেক মারছে আম্মু। জিজ্ঞেস করছে ফার্স্টে, বলিনি দেখে আম্মু অনেক মারছে, আমাকেও মারছে। আমার জন্য আমার বড় বোন অনেক মার খেয়েছে, মারছে, বড় বোনকেও মারছে, যে তোরা 2টাই শয়তান, 2টা একসাথে থাকি, 2টা মিলে মনে হয় জানোস কিছু। তার মধ্যে ও ফোন দিচ্ছে, আম্মা বলতেছে কে ফোন দিচ্ছে, দে ফোন দে। পরে ফোন ও ধরছে, ধরার পরে দেখে কি মানে ছেলের কণ্ঠ, কে তুমি? ও কোনো কথা বললো না, ফোনটা টাচ করে কেটে দিল। পরে কেটে দেওয়ার পরে ঝামেলা টামেলা মিটলো। আম্মা বলতেছে ভাত খায়, সারাদিন খাসনি, খা। আমি বলছি না খাবো না, তুমি আমাকে মারছো, কোনো কথা বলবো না, তুমি আমার খাইতে দিবা না। মানে আমার ভিতরে তো ভয়, আমি বিয়ে করছি না জানাই, ফ্যামিলিগত মানে ফ্যামিলিকে জানাইলাম না, না জানাই বিয়ে করে ফেলছি, আমি কি ভুল করলাম না কি করলাম আমি তো জানি না, জানি আমি এতটুকুই ছেলেটাকে আমি ভালোবাসি, যার কারণে আমি বিয়ে করছি। ও আমাকে বলছে আমি ওর বিয়ে করছি।
দেন কলেজে ভর্তি হইতে দিবে না, কলেজে ভর্তি করাবো না তোকে, তুই মানে কলেজে ভর্তি হওয়ার আগে এইসব কাহিনী করছিস, তোর কলেজে ভর্তি হইতে দিব না। তো তখন আম্মু জানতো না যে মানে কারোর সাথে আমার রিলেশন, আম্মু তখনও জানতো না, কারণ আমি ফোনটাই চালাইতামই ভাইয়া লুকায়া। সেই ক্ষেত্রে আম্মুর হাতেও মানে ফোন পড়তো না। তো ওই যে বড় বোনের ফোন, বড় বোনে আমার ফোনে ফোন দিচ্ছিল, ফোন ধরেনি দেখে ওই বড় বোনের ফোনে ফোন দিয়েছে, যার কারণে ওইভাবে জানতে পারছে। পরে গেল, যাওয়ার পরে আম্মু চলে গেল, আম্মু আমার সাথে আর কথা বলে নাই, আমি আমার মতো করে আছি। কিছুক্ষণ পরে ফোন দিয়ে বললো যে নাসরিন দেখো এখন তোমার মানে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ভয়ে আছো এখনো। আমি বলছি ভয় হওয়াটাই স্বাভাবিক, আসলে ফ্যামিলিতে না জানায় না শুনায় বিয়ে করে ফেলছি, আসলে কি হবে আমি বুঝতে পারতেছি না, আমার কি হবে। কিচ্ছু হবে না নাসরিন, তুমি তোমার মতো করে থাকো, আমি আমার মতো করে আছি, আমি তোমার পাশে থাকবো, সারা জীবনই থাকবো। দেন কয়েকদিন পরই এই কলেজে ভর্তি হব, ভর্তি পরীক্ষা দিলাম, টিকে গেলাম, ভর্তি মানে কলেজে শুরু হইলো তার কয়েকদিনের মধ্যে। শুরু হওয়ার পরপরই মানে বিয়ের সম্পর্ক হয়ে মানে সম্পর্ক ছিল আমার প্রায় 1.5 বছরের মতো, তারপরে বিয়ে হইলো। বিয়ের সম্পর্ক ছিল 3 মাসের মতো। 3 মাসের মধ্যেই দেখতেছি কি একটু চেঞ্জ, কয়েকদিনের মধ্যে মানে দেখতেছি একটু আস্তে আস্তে কেমন জানি চেঞ্জ হয়ে যাচ্ছে ভাইয়া। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি হইলো, তুমি এমন করে আগে যেখানে ভাই আমাকে মিনিটে মিনিটে ফোন দিত, সেখানে মনে করেন যদি সকাল 10টায় ফোন দিছে তাহলে ও ফোন দিবে সন্ধ্যায়, মাগরিবের সময় ফোন দিয়ে বলবে কি করো নাসরিন। এর মধ্যে যদি আমি ফোনও দিই আমার ফোনও পিক করবে না, কিছু বলবেও না। তো আমি বললাম যে আসলে তোমার চেঞ্জটা কেন, আসলে কেন তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি আগের মতো নাই কেন জানি মনে হচ্ছে। আরে নাসরিন কিছু না, আমি ব্যস্ত থাকি তো তাই ভালো লাগে না। তো গেল, আমি আর কিছু বললাম না ওকে। বলার পরে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম, উঠার পরে আমি লক্ষ্য করতেছি যে যেখানে আগে রাতে মানে বিয়ে হলে স্বাভাবিক একটা ছেলে একটা মেয়েকে একটু কমই ফোন দেয় সচরাচর, যে আগে প্রেম করছি প্রেমের সময় অনেক ফোন দিছি, এখন বিয়ে করছি এখন এত ফোন দিব কেন, মানে আমি এটা মনে করতাম যে আসলে এই ব্যাপারটা। পরে ও আমাকে ফোন কম দেয়, যেখানে আগে 1 ঘন্টা কথা বলতো সেখানে ধরেন আধা ঘন্টা কথা বলতো, আধা ঘন্টা 40 মিনিট কথা বলেই রেখে দিত। এটা ফার্স্ট টাইমে শুরু করলো। সেকেন্ড টাইমে আবার ফোন দিত, ধরেন সারাদিনই ফোন দিত না, রাতে ফোন দিত, 20 মিনিট কথা বলে রেখে দিত। আমার ফোনে ব্যালেন্স নেই, রেখে দিলাম। তো আমি এই জায়গার মধ্যে মাঝখানে একটু একটা কথা বলি, ও একটা ফ্লাক্স লোডের দোকান ছিল ওর। তো ফ্লাক্স লোডের দোকানে একটা ফোনে টাকা শেষ হয়ে গেলে কি হয়েছে, আরেকটা ফোনে তো টাকা থাকে। কিন্তু তখন আমি আস্ক করতাম না ওকে যে তুমি আরেকটা ফোনে টাকা আছে, তুমি তারপর আমাকে কেন ফোন দাও না। আমি তখন ওকে কোনো জিজ্ঞেস করতাম না, ওকে আমি লাইকে অন্ধবিশ্বাস বলে না, সেই অন্ধবিশ্বাসটাই আমি ওকে করতাম। গেল, তো হঠাৎ করে দেখতেছি ও আমাকে টোটালি ফোন দেওয়া অফ, মানে 10 মিনিট 5 মিনিট কথা বলে বলে, মানে ফার্স্ট টাইমে আধা ঘন্টা, তারপরে মানে 20 মিনিট, তারপরে 10 মিনিট, মানে আস্তে আস্তে কমে আসতেছে। মানে দেখতাম কি সকালবেলা ঘুম থেকে উঠতাম, আগেও আমাকে কখনই SMS দিত না, শুধু ফোনেই কথা হইতো। একদিন ঘুম থেকে উঠলাম সকালে, উঠে দেখি কি মানে একটা SMS আসছে, গুড মর্নিং বাবু। মানে মানে আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমার মোবাইলে SMS আসলো গুড মর্নিং বাবু, মানে এটা কি ও করছে? ভালো করে খেয়াল করে দেখলাম কি যে এটা ওরই নাম্বার, ওই করলো। তো আমি ওকে SMS এর কথাও জিজ্ঞেস করিনি, মানে আমার ভিতরে একটা সন্দেহ চলে আসছে যে ও কেন এরকম হয়ে যাচ্ছে। আমার ফোন মানে আগে আমি ফোন দিতাম, আমার ফোন রিসিভ করতো না, করতো, পাগল হয়ে যেত আমার একটা ফোনের জন্য। সেই ছেলে এখন আমার ফোন রিসিভ করে না, ইভেন আমি কথা বলতে চাইলেও আমার সাথে কথা বলে না। হঠাৎ করে আমার মোবাইলে আসলো গুড মর্নিং বাবু, মানে কেন? এটা সন্দেহ চলে আসলো। আমি ওকে SMS এর কথা জিজ্ঞেস করলাম না, না জিজ্ঞেস করেই আমি আমার মতো করেই আছি। পরে আমি মানে আমার মতো করে থাকার পরে আমি ওকে কিছু বলি না। তো হঠাৎ করে দেখি আমার অনেক জ্বর চলে আসে। এই টেনশন আমি বেশি করলে আমার হয় কি, আমার জ্বর চলে আসে। তো আমি টেনশন করতে করতে হয়েছে কি আমার এত জ্বর আসছে, তখন আমার ফ্যামিলি মেম্বার একটু টের পাইনি। হ্যাঁ, পরে জানতে পারছি যে আমি ফোন চালাই, কিন্তু টের পাইনি যে আমি বিয়ে করছি। তো এরপর থেকে তো যেহেতু কলেজে ভর্তি হয়েছি, কোচিং এর কথা বলে যেভাবেই হোক ওর সাথে দেখা করতাম। ওর একটা চাচির বাসা ছিল, ওর আপন চাচি হয়, ওই চাচির বাসায় যাইতাম। ওই চাচি জানতো যে ও আমাকে বিয়ে করছে, তো চাচির বাসায় যাইতাম, চাচির বাসায় থাকতাম। তো ওরে মানে আমি মানে
ওর চাচির বাসায় যেতাম, চাচি বলতো কি যে আসলে কি তোরা বিয়ে করছিস, মানে চাচিও একটু সন্দেহ করতো যে আসলে কি তোরা বিয়ে করছিস, মানে বিয়ে করলে তোর দুজনে এই যা তুই ওরে তোর বুকে তোর বাসায় নিয়ে যা, তুই আমার বাসায় নিয়ে আসিস কেন, মানে হয়ে যেন একটা তিক্ততা, একটা মানুষের বাসায় প্রতিদিন গেলেই সেই মানুষটা তো বিরক্ত হবেই। তো বলতো কি যে চাচি আর কয়েকটা দিন পরে। আচ্ছা, তো এর মধ্যে আপনারা ওখানে কখন যেতেন? আমরা যেতাম, মানে চাচি দাওয়াত দিত মাঝে মধ্যে যে আপনি বাসায় কিভাবে ম্যানেজ করতেন? বাসায় ওই যে বলতাম যে আম্মু আমি কোচিং এ যাচ্ছি, আম্মুকে বলতাম যে আম্মু আমি কোচিং এ যাচ্ছি, আর কোচিং তো আমি করতামই না। ও যে ও বলতো সময় এটা যে যখন বিয়ে করলাম, বিয়ের পরে ফার্স্ট ইয়ারে, ইন্টার ফার্স্ট ইয়ারে, যখন ফার্স্ট ইয়ারে মানে বাসায় আপনি বলছেন আপনি কোচিং এ যাচ্ছেন। কোচিং এ যাচ্ছি, কিন্তু আসলে কোচিং এ যাওয়া হতো না আমার, ওই যে ওর সাথে দেখা করতে হইতো। মূলত আপনি হচ্ছেন আপনার তার এক ফ্যামিলির বাসায় যেতেন? হ্যাঁ, তার এক ফ্যামিলি বাসায় যেতাম, ওর এক কাজিন, যেটা ওনার চাচি হয় সম্পর্কে, মানে ওনার বাসায় যেতেন? ওনার বাসায় আমরা যাইতাম, উনি জানতো। ঠিক আছে, আবারও আপনার কাছে আসবো আমরা। বা প্রায়ই আপনি আপনার ফ্যামিলিকে মিথ্যে বলে তার সাথে আপনি যাচ্ছেন একই ফ্যামিলিতে, এবং সেখানে আপনার টাইম স্পেন্ড করছেন। এরপরে কি হলো বলেন? এরপরে ওই যে বললামই তো যে ও আমার ফোন দিত কম, খুবই কম দিত। এর মধ্যে ওর চাচির বাসায় যেতাম, তো আমার কাছে ভালো লাগতো না যে কয়েকদিন পর পরে চাচির বাসায় যাওয়া, বা উনিও ভালো চোখে নিচ্ছে না, কেমন জানি মানে বিরক্ত ফিল হচ্ছে উনি। তো এটা আমি ওকে বলতাম, বলার পরে দেখতাম কি ওর ভিতরে তুমি আসলে আসলে না আসলে নাই, তুমি তোমার মতো করে থাকো, এভাবে বলতো। তো তার মধ্যে ওই যে গুড মর্নিং বাবু লিখছে, তো এটা আমার একটা সন্দেহ হচ্ছে, তার মধ্যে ও আমার ফোন ধরছে না কেন। তো টোটালি দেখলাম কি এক সময় ও আমার টোটালি আমার ফোন ধরছে না। এর মধ্যে আমি আবার অনেক অসুস্থ, খুব অসুস্থ, জ্বর। তো আমি হঠাৎ, ওর একটা দোকান ছিল, ওই ফ্লাক্স লোডের দোকানে আমি গেলাম যে আমার ফোন কেন ধরে না। আর আমি বলতাম যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তুমি এখন কেন এমন করতেছো, এখন তো আর মনে করো তুমি আর আমি মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না যে তুমি আমার সাথে এমন করবা। দেন ওর দোকানে গিয়ে বললাম যে কি ব্যাপার, তুমি আমার ফোন ধরো না কেন, যে দেখি ও ফোনে কথা বলতেছে দোকানের ভিতরেই। কার সাথে কথা বলতেছো, কথা বলে না আমার সাথে। ও আবার কি একটা কি মানে কোনো কোশ্চেন করলে সেটা মানে অ্যান্সার দিতে ইচ্ছুক না, সেটা ওর ইচ্ছা, ও অ্যান্সার দিলে দিবে, না দিলে নাই। তারপর আমি ওরে ভালোবাসতাম, আমার ভালো লাগতো, কারণ ফার্স্ট লাভ, ফেলে দিতে পারতেছি না, ভালো লাগতো। তো আমি ফেলে দিতে পারছেন না মানে কি আপনার কি তখনও মনে হচ্ছিল রিলেশন ব্রেক করে দেন? না না, রিলেশনের বিয়ের আগে এরকম হয়নি। ওই যে বললাম না, বিয়ের আগে তো অনেক ভালোবাসা দেখি তো ও আমাকে বললো, তারপর আমি বিয়ে করলাম। তারপর ও এমন করতেছে, তো আমি বললাম কি ব্যাপার, তুমি আমার ফোন ধরো না, অথচ ফোনে কথা বলতেছো কেন, তুমি আমার ফোন ধরলা না কেন। এমনি ব্যস্ত ছিলাম, ফোনে তো কথা বলতেছিলে, তুমি আমার ফোন ধরলা না কেন। এক কথায় দুই কথা আমি ফোনটা ভেঙে ফেলছি। ভেঙে ফেলার পর ও বলতেছে কি ব্যাপার, তুমি ফোন ভেঙে ফেললা, নাসরিন কি দিয়ে কথা বলবো, ফোনও ভেঙে ফেলছি, সিমও ভেঙে ফেলছি, কিচ্ছু রাখবো না, তোমার সাথে দরকারই নেই আমার কোনো কথাবার্তা বলার, যেহেতু আমার সাথে কথাই বলতে চাও না, তো কথা বলে কি হবে, বিয়ে করছি, দ্যাটস ইট, গোপনে বিয়ে করছি, তুমি তোমার মতো করে থাকো, আমি আমার মতো করে থাকি। এটা বলে ফোন ভেঙে ফেললাম, সিম ভেঙে ফেললাম। ও এখনো বলতেছি কি করলা নাসরিন, কি করলা, তুমি ফোন কেন ভেঙে ফেললা, সিম কেন ভেঙে ফেললা, ফোন ভাঙছো ভালো কথা, সিম কেন ভাঙলা। তো আমার মনে এটাই টার্গেট ছিল যে আমি যদি ফোন সিম ভেঙে ফেলি, তাহলে অবশ্যই ওর একটা ফোন দিব, ওর একটা সিম দিবে আমাকে। তো এটা চিন্তা করেই আমি ভেঙে ফেলছি। পরে বলতেছি যে এখন কি করবো, ফোন ভেঙে ফেলছি, মিটমাট হয়ে গেছে দুজনে। ও আবার একটা কিছু বলে কি, আসলে আমি মানে ভালোবাসতাম তো, যার কারণে আমি ঘুলে যেতাম, কিছু বলি মানে কনভিন্স করতে পারতো, ওর ভিতরে একটা কনভিন্স জিনিসটা আছে, খুব সহজেই মানুষকে কনভিন্স করতে পারে। আর সেই মানুষটা যদি আবার আমি হই, তাহলে তো আরো আগেই কনভিন্স করতে পারে। দেন ও আমাকে বলে কি, নাও এই যে একটা ফোন নাও, এই যে একটা সিম, এই যে নাও, নিয়ে চালু করো, যাও, তুমি অনেক ভালো, বাসায় চলে যাও, তুমি বাসায় গেলে আমি তোমাকে ফোন দিব, তোমার ফোনে রিচার্জও করে দিচ্ছি আমি। তো বাসায় চলে গেলাম, বাসায় গিয়ে জ্বর, আমি বললাম আমি তো আমার অনেক জ্বর, আমি শুয়ে আছি, হঠাৎ করে মন চাচ্ছে যে একটু ফোনটা টিপাই। তো ফোন টিপেতে যা দেখি মেসেজ অপশনে গিয়ে দেখি মানে ইনবক্সে যে দুটা মেসেজ, একটা হয়েছে এই ফোনটা মানে একটা হয়েছে আমার হাজবেন্ডের মেসেজ, আর একটা হয়েছে জানি না ওটা কি, কল দেওয়ার পরে জানতে পারছি আরেকজনের মেসেজ। আমার হাজবেন্ডের মেসেজটা এটা ছিল যে তুমি যদি আমার কল না ধরো আমি ভাত খাবো না, বাসায়ও যাব না। আর আরেকজনের এসএমএস এটা ছিল, তুমি বাসায় যাবা না, কি করবা, মরো বাঁচো, এটা তোমার পার্সোনাল ব্যাপারে, এটার সম্পর্কে আমি কিছু জানি না, মানে এইভাবে কথাবার্তা ছিল। তো আমি যতটুকু বুঝে নিলাম এই ফোনটা ওই মেয়েটার কাছেও ছিল, ওই মেয়েও কয়দিন চালাইছে, ও চালাইছে, যার কারণে দুইটা এসএমএস এই মোবাইল থেকে গেছে। তো এটা দেখে তো আমার মাথায় পুরো মানে আসমানটা ভেঙে পড়ছে। আমার মনে হচ্ছে যে এর চেয়ে মরলেও মনে হয় অনেক ভালোই, তো যে ও আমার সাথে এত বড় একটা চিট করলো, কেন করলো, মানে আমার ভিতরে কষ্টটা এটা লাগতেছে। তারপরও আমি ওকে কিচ্ছু বললাম না, জাস্ট ফোন করে বললাম যে তোমার মোবাইলে কিছু এসএমএস ছিল, তুমি মনে হয় ডিলিট করতে ভুলে গেছিলা।
এটা বলে পরে বলছে কিসের SMS, পরে আমি বলি কি না কিছু না, মনে হয় যে রবির SMS আসছে, এয়ারটেল SMS আসছে, তোমার ব্যবসায়ী সিম মনে হয় মানে ছিল এটার ভিতরে, এইসব SMS আসছে। তারপর আমি স্বীকার করিনি যে ওর কিছু SMS ছিল। দেন ওইখানে আবার একটা ওর ওই মেয়েরই একটা ফ্রেন্ড, আবার সম্পর্কে আমার হাজবেন্ডেরও ফ্রেন্ড, মৌসুমী নামে একটা মেয়ে ছিল। তো ওই মেয়ের মোবাইলেও ফোন দেই, আমার হাজবেন্ডের মোবাইলেও ফোন দিই। তারপরে ওই যে আরেকটা যে নাম্বার, ওই আরেকটা মেয়ে যে ওই মেয়ের মোবাইলেও ফোন দেই। কিন্তু ওরা দুজন এতই চালাক, আমার হাজবেন্ড আর ওর যে গার্লফ্রেন্ড, ওই গার্লফ্রেন্ড এতই চালাক যে দুজনই আমার নাম্বারটা চিনতো, যার কারণে কেউই আমার ফোনটা পিক করে নাই। পিক করলেই তো ধরা খেয়ে যাবে, যার কারণে কেউই পিক করে নাই। শুধু পিক করছে মৌসুমী নামের মেয়েটা বলতেছে আপু, আমি বললাম আসসালামু আলাইকুম আপু। আপু কে? পরে বলতেছে আমি মৌসুমী। পরে বলছে আপু তুমি কি মানে আমার হাজবেন্ডের নাম বললাম যে ওকে চিনো তুমি? পরে বলছে হ্যাঁ আমি ওকে চিনি। পরে আমি বলছি কি হও তুমি? ওর আমি একটা ফ্রেন্ড হই। তো আমাকে বলতেছে আপনি কে? তা আমি বলছি আমি নাসরিন, আমি সজলের মানে ও আমার হাজবেন্ডের নাম ধরে বলতেছি আমি ওর গার্লফ্রেন্ড হই, বউ হই এটার আমি বলি নাই, গার্লফ্রেন্ড হই। তো মেয়েটা খুব হাসতেছে, তো আমার খুব কষ্ট লাগতেছিল যে আমি এমনি কষ্টে আছি, তার মধ্যে মেয়েটা হাসতেছে। সাথে আবার মেবি ওরই বয়ফ্রেন্ড ছিল, কনফারেন্সে ছিল, ওর বয়ফ্রেন্ডও হাসতেছে। পরে বয়ফ্রেন্ড উঠে বলতেছে যে এক ছেলে কয়টা গার্লফ্রেন্ড থাকে? মানে আপনিও গার্লফ্রেন্ড, তারপরে ওর তো আরেকটা গার্লফ্রেন্ড আছে নীলায়, মৌসুমীর তো ফ্রেন্ড। মৌসুমী তোমার ফ্রেন্ড না? পরে বলতেছে হ্যাঁ আমার ফ্রেন্ড, কিন্তু আপু জানো তোমাকে তো মানে ভাইয়া অনেক ভালোবাসে, কিন্তু ওই মেয়েটার সাথে কি বুঝে যে রিলেশন করলো সেটাই খুঁজে পাচ্ছি না আমি। তা আমি বললাম যে আপু তোমরা কিছু বলনি, আমি তো জানি, আমরা তো তোমার দেখানো অনেক শখ যে কেমন মেয়েটা, যে এই মেয়েটার জন্য আমার ভাইয়া এত পাগল। মানে ও ভাইয়া বলেই ডাকতো মৌসুমী, ফ্রেন্ড হলো ভাইয়া বলে ডাকতো নাকি ওকে। তো আমি বলছি আপু তুমি একটা উপকার করবা? পরে বলে কি, আমি কোনোভাবে তো ঘুমে রেখে আমি বাসা থেকে বের হয়ে গেছি। বাসা থেকে বলতেছে আপু, আমি বললাম আপু খুব ব্যস্ত, তাহলে মৌসুমী আপু চলেন আমরা চলে যাই। কেন আপু ব্যস্ত না, আমি ফ্রি আছি, কথা বলতেছিলাম। আমি বললাম বলো ফোনটা রাখতে, আমরা গল্প করি। তোমার বয়ফ্রেন্ডকে দেখি, তোমার বয়ফ্রেন্ড তোমাকে অনেক ভালোবাসে তাই না? পরে বলছে বয়ফ্রেন্ড না, ও আমার জামাই। আমার আচ্ছা সরি আপু, তোমার জামাই তোমাকে অনেক ভালোবাসে? পরে বলছে হ্যাঁ আমার জামাই তো আমাকে অনেক ভালোবাসে। তো কিছু পিক দেখাইলো, দেখে আমি পুরো শিওর হয়ে গেলাম যে এইটাই আমার জামাই, ওর বয়ফ্রেন্ড আমার জামাই। দেখে তো পুরো মাথা নষ্ট হয়ে গেল। পরে আমি জিজ্ঞেস করলাম যে তোমার জামাই কোথায় থাকে? পরে বললো যে আমার জামাই আমার বাড়ির পাশেই থাকে। কি তুমি তো অনেক ভালোবাসে, তুমি বললেই তো চলে আসবে তোমার জামাই, তাহলে তোমার জামাইকে বলো না আসতে। এর মধ্যে ও ফোন করে বললো যে বলতেছে বাবু তোমাকে দেখতে চাচ্ছে আমার এক কাজিন, একটু আসবা? তো ওইখান থেকে কি বলছে জানি না, দেখি শার্ট পড়তে ওর বাসার বারান্দায় নিচে, ওর বিল্ডিং হচ্ছে দোতলায়, নিচে আমার জামাই এসে হাজির। তো দূর থেকে আমি দেখে তো আমি চিনছি এটা আমার জামাই। পরে আমি আপু কিছু মনে না করলে তোমার জামাইয়ের সাথে আমি একটু কথা বলতে পারি? পরে বলছে হ্যাঁ অবশ্যই বলতে পারো। তো আমি ওর কান থেকে ফোন নিয়ে বললাম আসসালামু আলাইকুম দুলাভাই, ভালো আছেন? আপনার ভয়েসটা কি সে চিনতে পারছে? হ্যাঁ আমার ভয়েস চিনতে পারছে, মানে আমার ভয়েসটা শুনেই বলতেছে যে এই মানে গালিগালাজ করতেছে খুব খারাপ ভাষায়, গালিগালাজ করে বলতেছে তুই এই জায়গায় কেমনে? একটু মুখ সামলায় কথা বলো দুলাভাই। আমি আবার ওরে দুলাভাই বলেই ডাকতেছি, দুলাভাই মুখ সামলায় কথা বলেন, আপনি তো অনেক কিউট। আমি বললাম আবার মেয়েটার সাথে আমার সাথে দাঁড়ানো, মেয়ে তো কোনোভাবেই সরতেছে না, আমি তো ওরে কিছুই বলতে পারতেছি না। তো আমি বলতেছি আপু এক গ্লাস পানি খাওয়াবা? আমি আসলে সকালবেলা ডিরেক্ট তোমার বাসায় চলে আসছি, মৌসুমী আপু আমাকে ধরে নিয়ে আসছে, ও পানি আনতে গেছে। এর মধ্যে বলছি তুমি যদি এখন দোকান না খোলো তাইলে তোমার বাসায় আমি যাব, তুমি আমার সাথে কি কি করছো, বিয়ে করছো, কই কি করছো আমি সব জানাবো। পরে বলছে নাসরিন পাগলামি করো না, এখন তুমি বাসায় যাবা, তুমি কোনোভাবেই এখানে থাকতে পারবা না। আমি বাসায় যাব পরে, আগে তোমার সাথে আমার হিসাব নিকাশ শেষ করবো, দেন তারপর বাসায় যাবো। তুমি আমার লাইফটাকে শেষ করে আরেকটা বিয়ে করছো। কে বলছে তোমাকে বিয়ে করছে? কি মেয়ে তো বলতেছে তুমি ওর জামাই। কে বলছো? মানে দোকান বাসায় যাও, তাড়াতাড়ি দোকানে যাও। দোকান যদি না খোলো তোমার, আবার ওর দোকানটা হয়েছে ওর বাসার পাশে, একসাথে লাগানো দোকানটা, আমি তোমার বাসায় ঢুকে যাব। পরে ও করছে কি, আমার ভয়ে ও তাড়াতাড়ি করে যায় দোকান খুলছে। ওই মেয়ের সাথে আর কোনো মানে কথা বলে না, কয় আমার জামাই চলে গেছে। আমি হ্যাঁ তোমার জামাই চলে গেছে। কি বললা যে আমার জামাই চলে গেল? আমি জানি না আপু তোমার জামাই কেন চলে গেল, না কথা বলো তোমার জামাইয়ের সাথে। ও তো ওই ছেলের সাথে কথা বলতেছে, ওই ছেলে তো দৌড়ের উপরে আছে, আমার জামাই দৌড়ের উপরে আছে যে এই জায়গায় আমার বউ কিভাবে আসলো। ও বিশ্বাসই করতে পারতেছে না যে আমি এই জায়গায়। বলতেছে নাসরিন আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে তুমি এখানে কিভাবে আসলা। পরে মৌসুমী আপুরে বললাম, আমার তো মানে কান্না, মানে সেই কলজা ফাইটা কান্না আসতেছে যে কি করলো আমার সাথে, ও কেন এই কাজটা করলো, আমি এটাই খুঁজে পাচ্ছি না যে কেন ও কাজটা করলো, আমি কি করলাম ওর সাথে। দেন মৌসুমী আপুকে বললাম যে আপু আমি বের হতে চাচ্ছি,
এর মধ্যে আমার চোখে কান্না, চোখ দিয়ে মানে পানি পড়তেছে। সাথে সাথে নীলা আপু জিজ্ঞেস করলো যে কেন কান্না করতেছো? আমি বলছি তোমার ভালোবাসা দেখে আমার ভালোবাসার কথা মনে পড়ে গেল, আমি একটা ছেলেকে না এইভাবেই অনেক ভালোবাসি। এটা বলে আমি বের হয়ে চলে আসছি। ওই মেয়ে বুঝতে পারছে যে আমি সেই নাসরিন। মেয়ে আমার পিছন থেকে ডাকা শুরু করছে, তুমি নাসরিন, তুমি নাসরিন। আমি একটা কথাও বলিনি, দৌড়ায় দোকানে গেলাম। দোকানে যায় ওর শাটার খুলতেছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আমি দোকানের ভিতরে ঢুকলাম। ঢুকার পর আমার পিছনে পিছনে ওই মেয়েও গেল। মেয়ে যাওয়ার পরে দুজন একসাথে সামনে দাঁড়ানো, আমি চুপ করে এক কর্নারে দাঁড়ায় আছি, কারণ আমরা একই এলাকার তো, মান সম্মানের ভয়ে আমি বেশি সিনক্রেট করতে পারতেছি না, কারণ বিকজ আমার ফ্যামিলি মেম্বার কেউ জানেন আমি বিয়ে করছি। এখন আমি ইন্টার পরীক্ষাটা দেই নাই, তাহলে আমার ফ্যামিলি মেম্বার আমাকে কিভাবে নিবে? তো সেই ভয়ে আমি চুপ করে এক কর্নারে দাঁড়ায় থেকে বললাম, এটা কি করলা তুমি? তুমি মেয়েকে বিয়ে করছো? ও বলতেছে না, আমি বিয়ে করিনি, দেখো তুমি মাথাটা ঠান্ডা করো। আমি বলছি আমার মাথাটা পুরাই ঠান্ডা আছে, তুমি আজকে ডিসিশন দিবা তুমি কাকে চাও, আমাকে না এই মেয়েটাকে। মেয়েটা বলতেছে যে এইখানে কি করে, ওর নাম ধরে বলতেছে, যাতা খারাপ ভাষায় কথা বলতেছে। আমি বলছি আর যা করতেছে তো সেটা আসলে বলাই বেহুল্য। মানে দোকানের ভিতরে আমি অবাক হয়ে গেছি যে ওর মানে বসে আছে, ওর পায়ের উপরে উঠা যায় বসছে, কি করতেছে, মানে এগুলো দেখে আমার মাথা আরো নষ্ট হয়ে গেছে যেগুলো কি করতেছে। পরে আমি মানে খুব না পারতে কষ্ট পেয়ে বললাম যে এই নোংরামিগুলো আমি করতে পারিনি দেখে তুমি এই মেয়ের সাথে রিলেশন করছো। এই বাজারের ভিতরে কি করতেছে এগুলো? তোমার বাসার পাশেই না দোকানটা, তোমার মা এগুলো জানে না এই মেয়েটা যে এই নোংরামিগুলো করে? এই দোকানের মানুষগুলো, বাজারের মানুষগুলো বলবে না? আমি তো চুপ করে দাঁড়ায় আছি, বোরকা পরা অলমোস্ট, চুপ করে দাঁড়ায় আছি, কোনো কথা বলতেছি না। এটা বলে চুপ। পরে আমি বললাম, মেয়েটার বলতেছে যাও তুমি চলে যাও, নীলা যাও তুমি বাসায় যাও। আমি সে 1 মিনিট আপু আপনি একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে আমার। পরে আমি বললাম, দাও তুমি তোমার ফ্রেন্ড সার্কুলার যাদেরকে আমাকে বিয়ে করছো, যে ওই তখনই মেয়েটা শুনে যে আমাকে বিয়ে করছে, যে দাও সবাইকে ফোন দাও, তুমি যে আমাকে বিয়ে করছো, যেহেতু ওই মেয়েটার সাথে তোমার রিলেশন, আমার মনে হয় তোমার সাথে আমার আর সম্পর্কটা না রাখাটাই ভালো। গোপনে বিয়ে হয়েছে, গোপনে আমরা শেষ করে দিই, ফিনিশ করে দিই। তুমি দাও তোমার ফ্রেন্ড সার্কুলার সবাইকে ফোন দাও, যারা যারা গেছে তাদেরকে সবাইকে ফোন দাও, সবাই সামনে আমি বলে তোমাকে আমি এক্ষুনি আমি শেষ করে দিয়ে চলে যাবো। আমি যেই মানে আমি মানে আমার খুব মানে জিদ, আমি যেটা একবার বলি সেটা করে ফেলি। আমি আবার ওরে বড় একটা কথা বলছি যে যেই থুতু আমি ফেলে দিই সেই থুতু আমি কখনো চেটে উঠাই না। ওর এই কথা বলাতে ও মানে আরো বেশি মাইন্ড করছে। ও একই তো এত বড় একটা ফল্ট করছে, তার মধ্যে এটা বলাতে অনেক রাগ হয়ে গেছে, কারণ ও চুর ধরা পড়ে গেছে। ও ঘুরেই বলতেছে তুমি কিভাবে এইখানে আসলা? তো ওই যে মৌসুমী ফ্রেন্ড, ওর কথা বলি না, ওই আপু বলছে খবরদার আপু বললেন না, তাহলে আমার অনেক ঝামেলা হবে। অলমোস্ট তো জেনেই গেছে যে মৌসুমী নিয়ে গেছে ওই বাসায়, ওই মেয়ের বাসায় চলে গেছে। তো মেয়ে নীলাকে বারবার বলতেছে, নীলা তুমি চলে যাও, সরো, তুমি আমার কাছ থেকে সরো। ওই নীলার যা যা করা দরকার ও তাই ওর সাথে এমন করতেছে। পরে আমি বলছি আপু একটু কষ্ট করে এক জায়গায় দাঁড়াবেন, এক জায়গায় দাঁড়াইলে মনে হয় অনেক ভালো লাগতো। ওই মেয়েটা কি ইচ্ছা করে করছে, মানে আপনাকে দেখানোর জন্য, আমাকে দেখানোর জন্য এগুলো করতেছে যাতে আমি এখান থেকে বের হয়ে চলে যাই। বিকজ মেয়েটাও জানতো যে আমার হাজবেন্ড আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু সে চাইছিল যে আপনি যেন আরো জেলাস হয়ে চলে যান। হ্যাঁ, জেলাস হয়ে চলে যাই আমি এমনও মানে হয়তো আমার জামাই নাকি আমার নাম ডাকার আগে, আমার নাম ডাকতে গেলে মানে নীলার নাম ডাকতে গেলে বলতো নাসরিন। আচ্ছা। তো এরকম করতে করতে ওই মেয়েটা খুব বিরক্ত হয়ে গেছে, নাসরিনটাকে আমি দেখবো কেমন, মানে মেয়েটা তো মানে পাগল হয়ে গেছে আমাকে দেখার জন্য। দিন গেল, পরে মেয়েটা দাঁড়ায় আছে। পরে আমি বলছি সজল তুমি বলো যে কাকে চাও, আমাকে চাও না নীলাকে চাও? পরে বলতেছে আমি এখন এই মুহূর্তে কারো কথাই বলতে পারবো না, এখন বের হও, দুজনই বের হবা দোকান থেকে, আগে নীলা বের হবা তারপরে ও নাসরিন বের হবা। আমি তো বের হব না, তুমি আজকে আমাকে পুরো ক্লিয়ারনেস দিবা, দেন আমি বের হয়ে যাব। আমি জীবনে আমার ছায়াটাও তুমি দেখবা না, কারণ আমি আজকে বুঝে গেছি তুমি আমাকে ভালোবাসো না। ভালো যদি বাসতা আরেকটা মেয়ের সাথে রিলেশন কোনোদিনও করতা না। তুমি কিভাবে পারছো যে একটা ম্যারিড পার্সন হয়ে যে ছেলে আমাকে যদি মানে মানে একটু ব্যথাও পাইতো, ও ব্যথা পাওয়ার আগে আমি বুঝতে পারতাম যে সেই ব্যথা পাচ্ছে। আমি তোমাকে টেক কেয়ার কি না করছি, আমি তোমার জন্য কি না করছি বলো? এর মাঝখানে এতটুকু কথা বলি ভাইয়া, আমার মোটামুটি আমার ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি হলো, আমি সবার ছোট মেয়ে তো, যার কারণে অলওয়েজ আমার কাছে টাকা পয়সা থাকতো। আমি ওরে অলওয়েজ কিন্তু টাকা পয়সা দিয়ে হেল্প করতাম, কোনো টাকা পয়সা লাগলে আমি ওরে দিতাম। ও না চাইতো না, মানে বুঝেই তো ওর কাছে টাকা পয়সা নেই, কিন্তু আমি ওরে দিতাম। এভাবে ওরে কি হেল্প না করছি, যদিও আমি টাকা পয়সার কথা না তুলি, আমি বলছি আমি তোমাকে কি হেল্প না করছি, তুমি যা চাইছো। আমি যখন এসএসসি পরীক্ষা পাশ করি তখন আমার মামা বাহিরে, আমার মামারা প্রত্যেকটা মামারাই বাহিরে কান্ট্রিতে থাকে,
মামা যেই শুনছে তার বাগনি পাস করছে এসএসসি, মামা আসার সময় দুবাই থেকে আসার সময় আমার জন্য একটা ট্যাব নিয়ে আসে। সেটা তখন ফার্স্ট বাংলাদেশে বের হয়েছে, জানি না ততটা বের হয়েছে কিনা। ওই ট্যাবটা আমার হাতে দেখেই বলতেছে, নাসরিন তোমার ট্যাবটা অনেক সুন্দর, আমি কি নিয়ে যাও। আমার ফ্যামিলি মেম্বার তখনও কেউ জানে না যে ওর সাথে আমার এত বেশি ডিপলি সম্পর্ক। আমি নিয়ে যাও, নিয়ে গেছে। আম্মা অনেকবার জিজ্ঞেস করছি, কিরে তোর ট্যাবটা কোথায়? আমি আম্মা আমার এক ফ্রেন্ড চাইছে, ও 2 দিন চালায় দিয়ে দিবে। পরে আম্মা বুঝে গেছে যে অবশ্যই ও মনে হয় ওর বয়ফ্রেন্ড মানে যেই হোক, যে ছেলেরই হোক, ও দিয়ে দিছে। তো ওই বলতো যে সবাই নাকি বলতো যে ওর একটা গার্লফ্রেন্ডই যে নাচেতেই সবকিছু পাইতো। তো সেই কষ্টতে আমি বলছি যে আমি তোমাকে কি না দিছি, অলমোস্ট তোমার কাছে এখনো সেই ট্যাবটা আছে, আমি তোমার কাছ থেকে নিছি। ওই যে ওই কথাটা বলছে ওর গায়ে খুব লাগছে যে আমি এই কথাটা ওরে বলছি। এর মধ্যে ওই যে ছেলেরা আমার সাক্ষী ছিল বিয়ের, ওই ছেলের একটা ছেলেকে ফোন করে নিয়ে আসছে, সম্পর্কে ওর ভাগনা হয় আমি ওরে মামা বলে ডাকি। ওই ভাইটাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমি বলতেছি, দেখেন রাজীব মামা, দেখেন আপনার মামা এই কাজটা করছে, এটা কি ঠিক করছে? এখন আমি মানে জানার জন্য মেয়েটা কোথায় থাকে, কিভাবে ওর সাথে পরিচয়, যেটা জানার জন্য আমি মানে এত কিছুর মধ্যেও আমি বললাম ওকে যে মামা আমার মনে হচ্ছে এই মেয়েটা গুলশান কমার্স কলেজে পড়ে, আর আপনিও তো গুলশান কমার্স কলেজে পড়েন, তার মানে এই মেয়েটা আপনার ফ্রেন্ড। পরে মানে মামা বলতেছে, না 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 না। আমি বলছি, মামা সত্যি করে বলেন। এর মধ্যে আমার জামাই চুপ, কোনো কথা বলে না, কারণ ওই যে চোর ধরা পড়ছে, ও বুঝতে পারতেছে না কি করবে, আমাকেও ছাড়তে পারতেছে না, ওই মেয়েকেও ছাড়তে পারতেছে না। এর মধ্যে ওই মেয়ে চলে গেছে। পরে বলতেছে যে হ্যাঁ মামি এমন এমন হয়েছে, দেখেন আসলে কি মানে সজল মামা তো মানে ওই মেয়ের সাথে তো দুষ্টামি করতে করতে রিলেশন করে ফেলছে, কিন্তু মামা যে আসলে ওর সাথে এমন রিলেশন করে ফেলবে আমি এটা বুঝতে পারিনি। তো আমার বুঝার বাকি আর কোনো কিছু ছিল না যে এই ছেলের সাথে আমার সম্পর্ক থাকবে না। আমি পরে মানে পুরোটাই বুঝে গেছি। বুঝে যাওয়ার পরে এখন আমার কথা হয়েছে যে বিয়ে করে ফেলছি, এখন আমি ওর কি করব? আমি তো কিছু করতে পারবো না, আর আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমার ফ্যামিলি জানতে পারলে তো আমার বিয়েই করে দিবে বাসা থেকে, আমি কি করবো? আমি এই চিন্তাই পুরো মানে আমি পুরো অ্যাবনর্মাল মতো দাঁড়াইছিলাম কিছুক্ষণ। দাঁড়ায় থেকে দেন মাথার ভিতরে বুঝতেছি না রাগ কোন দিক থেকে মানে শেষ করব। হঠাৎ করে দোকান থেকে বের হলাম, বের হলে একটা ব্লেড এনে আমি দেন সাথে সাথে আমার হাত কেটে ফেললাম। হাত কেটে ফেলে হাত দিয়ে গড়ে রক্ত পড়তেছে। ওর যে দোকান কাচের গ্লাস থাকে, যে টেবিলটা পুরো ভেসে গেছে রক্তে, মানে পুরো মানে আমার হাতের মাংস বের হয়ে গেছে। আমার হাতে যে শিলি দিছে ডক্টর, শিলি দিতে পারতেছিল না। ও একটাবার ধরে বললো না যে নাসরিন তুমি হাতটা কেন কাটলা, তুমি কেন কাটছো? আর আমি তো হাতটা একবার কাটি নাই, আমি অনেকবার কাটছি হাতটারে। মানে রাগে মানে আমি অনেকগুলো কাটে ফেলছি মেয়ে হাতের। কাটার পরে টপ টপ করে রক্ত বেরোতেছে। আমার হাতটা ধরে বলো না যে কেন কাটছে। আমিও জিদ দিয়ে হাত ধরি নেই। দেন আমি আমার মতো করে দাঁড়াইছিলাম। কিছুক্ষণ দাঁড়ায় থেকে আমি অনেকবার কোশ্চেন করছি, কি করবা তুমি? নীলাকে চাও নাকি আমাকে চাও? বলো, তুমি একবার বলবা তো কাকে চাও? আমি এই মুহূর্তে কাউকেই চাই না। বের হবি এখন আমার দোকান থেকে, তুই বের হয়ে যাবি। এর মধ্যে ওর আম্মা চলে আসছে। ওর আম্মা এসে বলতেছে এই মেয়েকে, ওকে জিজ্ঞেস করতেছে মা রিচার্জ করতে আসছে। আর আমিও চাচ্ছিলাম না যে জিনিসটা প্রকাশ পেলে আমার ফ্যামিলি জেনে ফেলবে। আর আমার ফ্যামিলি, আমি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তাহলে আমার ফ্যামিলি আমাকে কি করবে? হলো আপনার ব্লিডিং হচ্ছে, সেই সময় তার মা এলো এবং প্রশ্ন করলো যে এই মেয়েটি কে। সেখান থেকে শুনি কি বললো সে। তারপর ও বললো যে আমার মানে দোকানে মানে রিচার্জ করতে আসছে, এটা বলে ওর আম্মুকে বলার পরে আম্মু চলে গেল। এর মধ্যেই আবার আজান দিয়ে ফেললো। সেই 6টায় আসলাম, তখন দুপুর 1টা বাজে আজান দিয়ে ফেললো। এর মধ্যে আমার হাত দিয়ে ব্লিডিং হচ্ছে, ও আমার হাত ধরতেছে না। আর আমারও রাগ যে আমার হাত দিয়ে রক্ত পড়তেছে, আমার হাত ধরতেছে না, আমিও ধরতে দিব না। তো আমার মতো করে পরে আমি চিন্তা করলাম যে বাসায় চলে যাই, ওর সাথে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। আর বেশিক্ষণ থাকলে হয়তো আমি মানে সেন্সলেস হয়ে পড়বো, এটা বাসায় জানাজানি হয়ে যাবে। তো এটা চিন্তা করে আমি বের হয়ে চলে আসতেছি। পরে ওই যে রাজীব মামাকে আসার সময় বললাম যে মামা ওকে বলেন ও কি করবে, ও আমাকে গোপনে বিয়ে করছে, গোপন ভাবেই ও আমাকে ডিভোর্স দিয়ে দেখ। আমি আর ওর সাথে মনে হয় থাকতে পারবো না মামা। আমি ট্রাই করছি, অনেকভাবে ট্রাই করছি, আমি আর পারবো না। যেই মেয়ের সাথে ওর এইভাবে রিলেশন, আমি আর থাকতে পারবো না। তো এর মধ্যে এটা বলে আমি দেন চলে আসি। চলে আসার পরে বাসায় আসার পরে আম্মা জিজ্ঞেস করে যে তুই কই গেছিলে তো সকালে? তো আমি বললাম যে কোনো কথা বলতেছি না। হাতের দিকে তাকায় দেখে আমার হাতের ওড়নাটা পুরো রক্তে ভেসে গেছে। দেন হাতটার মতো হাত নাই, একটা গরু জবাই করলে মানে যেরকম দেখা যায় একটা হাত, ঠিক মানে সাদা একটা মাংস বের হয়ে আছে আমার হাত দিয়ে। হাতের অবস্থা খুবই খারাপ।
এটা আম্মা দেখে ওই হাতেই আম্মু অনেক মারধর শুরু করলো, আর আম্মা চিল্লায় চিল্লায় কানলো। কান্নার মধ্যে আমার দুটা ভাই চলে আসছে, আইসা বলতেছে কি হয়েছে। পরে আম্মা তো মারতেছি, আম্মা আমার অনেক মারছে ওই দিন। জীবনে আমার আম্মু আব্বু কেউ আমার গায়ে হাত তুলিনি, ওই দিন আমার আম্মু আমাকে অনেক মারছে। মারার পরে আম্মু নিজেও অনেক কান্না করছে। ভাইয়া আইসা হাত একটা কাপড় দিয়ে বেঁধে দিল, বেঁধে দিয়ে বলছে শুক্রবার আমি আগে নামাজ পড়ে আসি, দেন ওরা আমি মা হসপিটালে নিয়ে যাব। পরে ভাইয়া নামাজ পড়ে এসে দেখে যে আমার হাতের রক্ত বন্ধ হচ্ছে না। পরে ভাইয়া নিয়ে গেল আমার বাসায়, নিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটাল বলতে কি ফার্মাসিতে, শুক্রবার দিন তো মানে ওইরকমই করে নাই, ফার্মাসিতে নিয়ে গেছে মেইন রোডের পাশেই। আমার হাত সেলাই করতেছে, আর ডক্টর বলতেছে আপনার বোন হাতটা কি দিয়ে কাটছে। পরে বলতেছে আমার বোন হাত তো কাটে নাই, ও আসলে দুষ্টামি করে তো, ও পড়ে গেছে, ছাদ থেকে পড়ে যায় এরকম হয়েছে। পরে ডক্টর বলতেছে হাত দেখে তো মনে হয় না ছাদ থেকে পড়ছে, মনে হচ্ছে কোনো কিছু দিয়ে ছুরি দিয়ে ও ইচ্ছা মতো মানে হাতের কাটছে। পরে ডক্টর হাত সেলাই করতেছে, আর মাথাটা ভাই আমার ধরে রাখছে। রাস্তার দিকে আমি তাকায় আছি, তাকায় দেখি কিছুক্ষণ পরে ওই নীলা আর আমার হাজবেন্ড যাচ্ছে কোথায় জানি। আমার ভাইয়া বলতেছে আমি জানি তুই কেন হাত কাটছিস, দেখ তুই দেখ তোর নিজের চোখেই দেখ, ওই যে ওই ছেলে ও কত ভালো। ভাইয়া তখনও জানতো যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, জানতো না যে আমরা বিয়ে করছি। আমি কিছু বললাম না, আমি অনেক কান্না করলাম। আমি বলছি ভাইয়া আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, আমার একবার ভুল শুধরানোর মতো সময় দাও। পরে এটা বলে দেন বাসায় গেলাম। বাসায় গিয়ে আবার ওরে ফোন দিলাম যে তুমি কেউ সহ্য না হয়, আল্লাহ কোনোদিনও যাতে সহ্য না করে। তার রেসপন্সটা কি ছিল? তার রেসপন্স নিব, মানুষও খারাপ বলবে, মানে যথেষ্ট পরিমাণে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হলো মানে আমাদের একটা মানে মানে মান মর্যাদা আছে যে আমাদের কখনো আমাদের ভাই বোনকে নিয়ে কেউ কখনো কোনো কিছু বলতে পারেনি। হয় না অনেক ফ্যামিলিতেই মেয়েরা ঘোরাফেরা করে, আমরা কখনই দুটা বোন ছিলাম, কখনো বাসা থেকে বের হইতাম না। তো ভাইয়া বলতেছে যে বাসায় ড্রেসিং করে দিবে না, বড় বোনের কথা বলতেছে, ও দিব না ড্রেসিং করে। তো রাতে 8টা-9টার দিকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি বললাম যে তুমি আমার সাথে এমন করো কেন করো বলো, তোর যে চরিত্র ভালো না, তোর তো চরিত্র অনেক খারাপ। আমি কি মানে আমি কি করলাম, তুমি আমার চরিত্র নিয়ে কোনো কথা বলতেছো? ওই যে আমি বললাম যে ভাইয়া ক্লাস 5-এর একটা ছেলের কথা, ওই ছেলের কথা, ওই ছেলে নাকি ওর অনেক ভালো ফ্রেন্ড, যেটা আমি কখনো জানতাম না। ওই ছেলেটা যে ওর ভালো ফ্রেন্ড, সেই ক্লাস 5-এর সেই ফ্রেন্ডটা তো আমার পিছনে ঘুরতো, তখনও আমার পিছনেই ঘুরতো। ও কোনো মেয়ের সাথে রিলেশন করেনি, আমার পিছনে ঘুরতো, এটা ও জানতো। কিন্তু ওর ফ্রেন্ড যেটা ক্লোজ ফ্রেন্ড সেটা আমি জানতাম না, বিকজ আমি তো ওই ছেলের সাথে কখনই কথাই বলতাম না, আমি জানবো কিভাবে? পরে ও বলতেছে যে ওই ছেলের নাম ধরে বলতেছে ওই ছেলেই তোর সব, ওই ছেলের সাথে মানে খারাপ খারাপ কথা বলতেছে, ওই ছেলের সাথে তোর এই হয়েছে সেই হয়েছে। পরে মানে আমি খুব মানে কষ্ট পেয়ে বলছি যে আমার যদি প্রমাণ করে দিতে পারো তাহলে আমি একটা ছেলের সাথে না হাজার হাজার ছেলের সাথে মনে করো আমি ছিলাম, তুমি যদি আমাকে প্রমাণ করায় দিতে পারো। আর যদি প্রমাণ না করায় দিতে পারো এবার তুমি বলো তোমাকে আমি কি করব, তোমাকে কি করা উচিত? এটা বলাতে ও ফোন কেটে দিছে। কেটে দেওয়ার কারণে আমার হাতের পাশে স্যাভলনের বোতল ছিল, পুরো বোতল ধরে খেয়ে ফেলছি। আপনি আবার স্যাভলনটা খেয়ে ফেলেছেন? হ্যাঁ, পুরো বোতল ধরে খেয়ে ফেলছি। যে ও আমাকে এই কথাটা বলছে, কেন এই কথাটা বলবে? কতটা ইম্যাচিউর হলে আসলে এই ধরনের কাজ করতে পারে? মানে আপনি একটা ভুল করছেন, আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিচ্ছে, স্টিল আপনি সেই অবস্থায় আবার স্যাভলনের বোতলটা নিয়ে আবার সুইসাইড করার অ্যাটেম্প নিচ্ছেন। দেন কি হলো? দিন খেয়ে ফেলছি। খেয়ে ফেলার পর তখন একা রুমে ছিলাম, তো কেউ আসলে জানতো না যে আমি এটা খাইছি। কিছুক্ষণ পরেই আমার বড় বোন গেছে রুমে, যে দেখি কি আমি ফ্লোরের নিচে পড়ে আছি, আর আমার মুখ দিয়ে নাকি অনেক ফেনা বেরোচ্ছিল। পরে আমার বাসায় এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি শুরু, আমি জানি না আমি কোথায় গেছি। পরে জানতে পারলাম যে আমার ঢাকা মেডিকেল শিফট করা হয়েছে। ঢাকা মেডিকেল ছিলাম, যখন আমার জ্ঞানটা ফিরছে, আমি হাতে যখন স্যালাইন, তখন আমি আমার বাবাকে বলতেছি বাবা আমাকে একটু ফোনটা দিবা, আমি 1 মিনিট ওর সাথে কথা বলবো। তো আমার বাবার মোবাইল দিয়ে আমি অনেক ফোন দিছি, ও আমার বাবার নাম্বারটা চিনতো, যার কারণে ও কখনো রিসিভ করেনি আমার ফোন। তো ওইখান থেকে যখন 3 দিন হলো, 3 দিন পরে আমাদেরকে ছেড়ে দেয়, 3 দিন পরে বাসায় আসি। এই 3 দিন ধরে আমি ওরে অনবরত ফোন দিয়েই গেছি, আমার বোনকে দিয়ে দিছি, সবাইকে দিয়েই দেওয়াইছি, কেউ ফোন রিসিভ করে নাই, কোথায় আছি কে আসবে বলে নাই। পরে ওই যে ওর মামা বাইক না
রাজীব মামাকে ফোন দিলাম, ওই মামাও ফোন ধরে না। মামাও ফোন ধরে বলে যে দেখেন মামি, আপনি আমাকে এত ফোন দিয়েন না, আপনি যদি আমাকে ফোন দেন তাহলে মামা আমার সাথে অনেক ঝামেলা করবে, আপনি ফোন দিয়েন না। পরে বলছি কেন মামা, আমি কি করছি আমাকে বলবেন তো। পরে বলছে ও চায় না আপনি আমাকে ফোন দেন, এটা যদি ফোন দেন জানেন তাহলে আমার ঝামেলা। পরে বলছে আচ্ছা ঠিক আছে স্যার, ফোন দিব না। তো এরপর থেকে ধরে আমি আর ওর ফোন দিই না। ওই মেয়ের সাথে ওর কন্টিনিউয়াস রিলেশন হয়, তার মধ্যে ঈদ গেল, আমি তার মধ্যে আবার প্রিপারেশন নিতেছিলাম, চিন্তা করতেছিলাম অনেক কষ্টে, মানে আমার বালিশ জানারা আমি জানি যে আমি কতটা কান্না করছি, অনেক কষ্ট করছি আমি। তো আমি তো খুব অসুস্থ, আম্মু খুব কান্না করতো, ভাইয়ারা খুব কান্না করতো যে কি করলো আমার বোনটা, আমার বোনটা এমন হয়ে গেল কেন, এগুলো চিন্তা করে অনেক কান্না করতো আমার ভাইরা। তারপর গেল, আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করে না, আমি ফোন দিলে রিসিভ করে না, আমার ফোন ব্ল্যাক লিস্ট করে রাখছে, আমি আর ফোন দিই না। কারণ অনেক নাম্বার দিয়ে ফোন দিয়েছি, আর কত নাম্বার পাবো, ওই সময় তো এত ফোন বেশিরভাগ অহরহর ছিল না, আর কোথেকে নাম্বার পাবো। বাসার যাদের যাদের নাম্বার ছিল তাদের ফোন দিয়ে ট্রাই করে দেখছি। ট্রাই করার পরে ওর আমার ফোন দেয় না, গেল ওর সাথে প্রায় 4 মাস যাবত ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো কথা নাই। এর মধ্যে আবার একটা কাহিনী হইতো, সেটা হইতো কি, ও যদি কোনো মানে ও আমাকে ফোন দিত, বলতে কি কনফারেন্স করে ওই যে ওর যে গার্লফ্রেন্ড, ওই গার্লফ্রেন্ড আর ও মিলে আমাকে ফোন দিয়ে খুব বাজে বাজে কথা বলতো। আর ওরা যে মানে একটা মানে ফিজিক্যাল সম্পর্ক করতেছে সেটাও আমাকে শুনাইতো। তো আমি বলতাম যে এগুলো আমাকে শোনানোর কারণটা কি, আমাকে একটু বলবা, তুমি এগুলো শোনানো চাইতে আমাকে না মেরে ফেলো, দেখো আমি না মরে যেতে পারবো, আমার 1 মিনিটও লাগবে না, আমি তো অনেক ট্রাই করছি মরার জন্য, আমি মরি নাই, এবার বাকি আছে তুমি তোমার হাতে আমাকে মেরে একটা ফেলো। মানুষ আসলে কতটা বিকারগ্রস্ত বা অস্বাভাবিক হলে এই লেভেলের কাজ করতে একটা অদ্ভুত সময় কাটাচ্ছিলেন, তারপর কি হলো? তারপর ও এরকম ফোন করে জানাইতো যে ওর সাথে আজকে এইখানে গেছে, ওইখানে গেছে, ফিজিক্যাল করতেছে, এগুলো জানাইতো। তো আমি ওকে একটাই কোশ্চেন করতাম যে আমাকে এগুলো জানানোর রিজনটা কি, কেন জানাচ্ছ, আমি যাতে তোমার লাইফ থেকে সরে যাই? আমি তো সরে গেছি, আর ভাই আমি মরে যাব, আমি তো মরে গেছি যেদিন, ওই দিন যেদিন তোমার সাথে আর ওর সাথে মানে দেখছি নিজের চোখে যে তুমি ওই মেয়ের কথাতে সাথে সাথে চলে আসছো, যে নাসরিন একটা ফোন দেওয়ার আগেই নাসরিনের বাসায় এসে সামনে এসে দাঁড়ায় থাকতা, সেই নাসরিন ফোন 1000টা দিলেও নাসরিনের ফোন পিক করো নাই, দেন একটা মেয়ে ফোন করে তোমাকে বললো চলে আসছো, সেদিনই তো আমি মরে গেছি। তো এগুলো বলার পরে ও এরপর থেকে তো আর ফোন দিত না, অনেক মানে আমিও ওর সাথে অনেক রাগারাগি করলাম, বকাবাদ্য করলাম, মোবাইল আর ফোন দিবি না, অনেক কথা বললাম। বলার পর থেকে ধরে ও আমার মোবাইল আর ফোন টোন দেয় না। তারপর 3 মাস চলে গেল, 3 মাস পরে কোরবানি ঈদ আসে, কোরবানিতে আমরা শপিং করতে বের হই, এর কয়েকদিনের মধ্যে আমি আর বের হই না, তার মধ্যে আমার আবার এক্সাম শুরু হয়ে যায়, এক্সাম শুরু হবে, তার এর মধ্যে বের হই না। তো বের হই না, গেলাম, গিয়ে মানে ঈদের মধ্যে যেখানেই গেছি ও সেইখানেই গেছে, আমি যে শপিং কমপ্লেক্সে গেছি ও সেই কমপ্লেক্সে গেছে, আমার বোন দেখতেছে, সবাই দেখতেছে। তো যখন শপিং মানে শেষ করে বাসার দিকে আসতেছি, তখন ওর এলাকার সামনে দিয়ে আসতে হয়, তো আসতেছি, দেন ও রিক্সা থামাই বলতেছে আপু একটু দাঁড়াইছে। তো আপু বলতেছে তুমি এই জায়গায় কেন, তুমি আমার রিক্সা ধরে দাঁড়াচ্ছ কেন? পরে ও তো মনে করেন পুরা বাজার তো ওই এলাকাটা, তো বাজারের মধ্যে আমার পা ধরে কান্নাকাটি শুরু করে দিছে, আমি ভুল করছি নাসরিন, আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে এটা করবো না, তুমি আমাকে একবার মাফ করে দিয়ে দেখো। তো ইতিমধ্যে ওর বাসাটা যেইখানটাতে, বাজারটা যেখানে ও আমাকে ধরছে সেইখানটা ওর পাশেই ওদের বাড়ি, ওদের ফ্যামিলি মেম্বার সবাই চলে আসছে। কি হয়েছে, এই জায়গায় এসে তুই কান্না করতেছিস কেন? পরে বলতেছে মা আমি ওরে ছাড়া বাঁচবো না, ওরে তুমি রিক্সা থেকে নামাও। তো আমার বোনকে অনেক রিকোয়েস্ট করতেছে, আমার বোন বলতেছে এর মধ্যে আমি যে স্যাবলন খাইছি, আমার বোন ওকে ফোন দিছিল, ফোন দিয়ে বলছে যে আমার বোন তোর জন্য স্যাবলন খাইছে, আমার বোনের যদি কিছু হয় আমি তোদেরকে ছাড়বো না, গোষ্ঠী সহকারে তোদেরকে আমি মানে জেলের ভাত খাওয়ায় ছাড়বো। ও আবার আমার বোনকে বাজে বাজে কথা বলছে বলে আমার বোন এগুলো শুনে ফোন কেটে দিছে। তো আমার বোনের তো ওই কথাটা মনে আছে, আমার বোন বলছে ইম্পসিবল ব্যাপার, তোর মতো ছেলে গেছে তো আমার বোনের ছাড়বো না, তুই তো আমার বোনের নিয়ে মেরে ফেলবি। পরে আমার বোন ছাড়ে না, পরে ও খুব জোর করে, আর আমি তো ওরে ভালোবাসি, তারপরেও আমি ওরে পাগলের মতো ভালোবাসি, যে আমি যদি ওকে ভালোই না বাসতাম তাহলে এই মেয়ে আর ও ফিজিক্যাল করতেছে সেই কথাগুলো আমি কিভাবে শুনতাম? আমি তো সবই শুনতাম, আমি ফোন কাটতাম না। তো ও যখন এইভাবে রিকোয়েস্ট করতেছে, দেন আমি নেমে গেলাম।
রিক্সা থেকে নেমে গিয়ে ওর সাথে কথা টথা বললাম, পরে বলছিলাম যা তুমি বাসায় যাও, আমি আমার বাসায় যাই। দেন তার মধ্যে ইন্টার পরীক্ষা দিলাম, ইন্টার পরীক্ষা দিয়ে রেজাল্ট বের হইলো। দেন এর মধ্যে আমাকে বলতেছে একটা বাবু হয়ে গেলে দেখবা আমি ঠিক হয়ে গেছি। ওই বলছে আপনাকে? হ্যাঁ, ওই বলতেছে একটা বাবু নিয়ে ফেলো, বাবু হয়ে গেলে দেখবা আমি ঠিক হয়ে গেছি। পরে আপনার বাসায় তো জানেই না আপনার বিয়ের না, কথা? আমার বাসায় কেউ জানে না। মানে ওর কথা হয়েছে যে তাহলে একটা বাবু যদি হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট আমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি মেনে নিবে। আচ্ছা। মানে ওর চিন্তাধারা এরকম ছিল। আর আমার কথা হয়েছে যে আমার বিয়েটা এটা প্রকাশ করা দরকার, এটা তো গোপনে আছে, এটা প্রকাশ করতে আপনি তখনও চাইছেন তার সাথে আবার সংসার হ্যাঁ, করতে? আমি আবার সংসার করতে চাচ্ছি, বিকজ আমি ওরে বিয়ে করে ফেলছি। আর আমি এখনো বলতেছি, আমি এখনো ওরে পাগলের মতো ভালোবাসি। আমার মনে হয় আমার মতো করে কেউ ওকে ভালোবাসতে পারবে না। দেন ও যখন বলছে যে একটা বাবু নেওয়া দরকার, তখন আমি চিন্তা করলাম হ্যাঁ, একটা ছেলে হয়তো চেঞ্জ হতে পারে, একটা বেবি হলে চেঞ্জ হয়ে যাবে। দেন আমার বেবি কনসেপ্ট হইলো। অলমোস্ট আমার বাসায় আমি থাকা শুরু করলাম, আমার বাসায় কেউ জানে না, তখনও জানে না আমি বিয়ে হয়েছে, আমি বেবি কনসেপ্ট করছি। 6 মাস হয়ে গেল, তখন আমার মা টের পাইছে যে আমার মানে সব আকৃতি দেখে একটা মেয়ে কনসেপ্ট করলে যা যা হয় এগুলো দেখে আমার মা বুঝতে পারছে। বুঝতে পেরে আমার মা আবার আমাকে বকাবাদ্য শুরু করলো যে কি হয়েছে বল। পরে আমি কিছু না। যখন আমি ওকে জানাইলাম যে এমন এমন দেখো আমার ফ্যামিলিতে এমন ঝামেলা হচ্ছে, তখন 6 মাস চলে। ও বলছে ঠিক আছে, আমি একটা রুম দেখতেছি, তোমাকে রুমে নিয়ে যাব। পরে একটা ফ্ল্যাট দেখলো, ফ্ল্যাট দেখে তখন আমার 7 মাস চলে। 7 মাসের সময় আমাকে নিয়ে গেল ওইখানে। আর আপনি যেদিন গেলেন সেদিন বাসা থেকে কিভাবে বের হলেন বা কি বলছিলেন? বাসা থেকে কিছু বলি নাই, আমি হঠাৎ করি মানে বাসায় তো আমার ঝামেলা হচ্ছেই, এগুলো দেখে তো আমার বাসায় অলমোস্ট ঝামেলা হচ্ছে। তারা খারাপ ভাবতেছে আমাকে, যে যেভাবে পারতেছে বলতেছে। ইভেন আমার বাবা, আমি এতটুকু বয়স হয়েছে, এখন আমার বয়স চলে প্রায় 24 কি 25 চলে, এতটুকু বয়সে আমার বাবা আমার গায়ে কোনো দিনও একটা মানে আঁচড় দেয় নাই। সেই বাবা আমাকে, আমি যেদিন পালায় আসি তার 2 দিন আগে আমার বাবা আমাকে অনেক মারছে। আচ্ছা, অনেক মারছে। সে জেনে গেছে যে আপনি অলরেডি প্রেগন্যান্ট? হ্যাঁ, প্রেগন্যান্ট। এই জন্য আমার বাবা মারছে যে আমি আমার আদর্শে মানুষ করতে পারিনি আমার মেয়েটাকে। আমার বাবার চিন্তা হয়েছে এটা, আমার ভাইদের চিন্তা হয়েছে এটা। তো সেই কষ্ট থেকেই মানে আমি চলে আসি। ও রুম নিল, অলমোস্ট নিয়ে রুমে নিয়ে গেল, ভালো সংসার করতেছি ভালো। তার মধ্যে রমজান মাস চলে আসে। রমজান মাসের মধ্যে ও প্রথম 10 দিন খুব ভালো, বাজার সদাই করে দিচ্ছে, 2জন রোজা রাখতেছি ভালো। এটা কত সালে? এটা হয়েছে 2013-তে। ওকে। বাজার করতেছে, সরি 2014-তে বাজার করতেছি ভালো, সব ভালো। ও বাজার করতেছে, খাওয়াচ্ছে ভালো 2জন। পরে ও করলো কি, হঠাৎ করে নাই কি ব্যাপার, ওরে আমি ফোন দিই, ফোনে পাই না। অলমোস্ট আমার অনেক কাছাকাছি ডেট চলে আসছে, আমি ওরে ফোন দিই, ফোনে পাই না। ওরে SMS দিই, SMS এর রিপ্লাই নাই। ওর এক বেয়াই হয় সম্পর্ক, বড় মানে মেজো বোনের দেবরের মানে আমি দোকানে যাই প্রতিদিন, এই শরীরটা নিয়ে অনেকটা দূরেও আমার রুম ভাড়া নিয়ে দিছে, এমন একটা জায়গায় ভাড়া নিয়ে দিছে ওইখানে যদি একটা মানুষ মেরেও ফেলে কেউ টের পাবে না, এমন একটা জায়গায় ভাড়া নিয়ে দিছে। দেন ও আমাকে একা বাসা একটা ফ্ল্যাটের ভিতরে থাকলে একটা মেয়ে এমনিতেই অসুস্থ হয়ে যায়, আর যদি তার এমন সময় তার কাছে চলে আসে সে তো আরো অসুস্থ। আর এই সময়টা সবাই চায়, হয় মা না হয় হাজবেন্ড, কেউ না কেউ পাশে থাকুক। আমি তো কাউরই পাশে পাচ্ছি না। আমি তো বাসায় কোনো বাজার নাই, কিছু নাই, না খেয়ে আসি। আর এই সময় তো না খেয়েও থাকা যায় না, তো কিছুক্ষণ পরপরই ক্ষুধা লাগলে পানি খাচ্ছি। আর ওর ফোন দিচ্ছে, ওর ফোন বন্ধ বন্ধ বন্ধ। ওকে কোনোভাবেই আমি ট্রাই করে পাচ্ছি না যে ও কোথায় আছে। এই শরীরটা নিয়ে হাঁটতে পারতেছি না, অনেক কষ্টে গেলাম। আমার কাছে একটা টাকা নাই যে আমি কিছু একটা খাবো কিনে। তো আমি চিন্তা করলাম যে আল্লাহরই রহমত, রমজান মাস দিছে, তো সেই সময় মানে ইচ্ছা মতো পানি খেতাম, পানি খেয়ে সারাদিন রোজা রাখতাম, আবার ইফতারের সময় ইচ্ছা মতো পানি খেতাম। তো আমি যেই বাসায় ভাড়া থাকতাম ওই পাশের ফ্ল্যাটের বাড়িওয়ালা আমাকে ইফতারের সময় আই ডোন্ট নো কেন এনে দিয়ে যেত, উনি আমাকে দিয়ে যেত। তো ওই ওনার কাছ থেকেই খাইতাম, যে ওই সময় খেতাম। আর একবারে আবার পরের দিন সন্ধ্যার টাইমে। এর মধ্যে আপনার হাজবেন্ডের সাথে কথা হতো না? না, ও আমার সাথে কোনোভাবেই কোনো দিক দিয়ে যোগাযোগ করে নাই। ইভেন আমি ওর দোকানটা তো চিনতাম, ওর দোকানে গিয়েও আমি দোকানে পাইনি। ও দোকান বন্ধ করে ওর নাকি কুয়াকাটা গেছে।
কুয়াকাটা ঘুরতে গেছে। তো ওর বেয়াইরে পাইলাম, বেয়ারে পেয়ে বললাম, ভাই আপনি তো জানতেন, ও দেখছেন আমার সাথে এরকম একটা কাজ করলো, আমার এই শরীরে ভাই আমার না ভালো লাগতেছে না। আর আমি খুব মানে লজ্জা পেতাম কারো কাছে একটা কিছু বলতে চাইতে, আমি যে ওনাকে বলবো যে ভাইয়া আমাকে কিছু টাকা দেন, আমি কিছু খাবো, ওইটাও বলতে পারতেছিলাম না। তো উনি খুব জোর করে আমাকে বলতেছে যে নাসরিন না খেয়ে থাকবে। এই সময় উনি আমাকে দেখে বলতেছে, এই শরীরে তুমি আসছো? আমার শরীর পুরো ফুলে গেছে, পায়ে পানি চলে আসছে, মানে খুব খারাপ অবস্থা। তো ওরে এর মধ্যে পাচ্ছি না, 15 রোজা চলে, খুব কষ্টে একটা শপিং কমপ্লেক্সে যায় মানুষের পায়ে হাত পা ধরে বলছি আমাকে একটা জব দিবেন, আমি না খুব কষ্টে আছি। পরে কয়েকদিন রাখছে, ওনারা ফার্স্টে বুঝতে পারেনি আমি প্রেগনেন্ট। যখন পায়ের দিকে তাকাইছে যে আমার পায়ে পানি, উনি এটা দেখে বলছে ইম্পসিবল, আপনাকে এখানে রাখা যাবে না। পরে উনি আমাকে 500 টাকা দিল, 500 টাকা দিছে। পরে আমি ওই টাকা নিয়ে চলে আসছি। 16 রোজা কি 17 রোজার মধ্যে ও আসছে কুয়াকাটা থেকে এসে, আমি দেখি দোকান খোলা। এর মধ্যে প্রতিদিন ওর দোকানে যাইতাম, হাঁটতাম যে, এই জন্য আরো বেশি মানে পায়ের এই অবস্থা হয়ে গেছে। প্রতিদিন যাইতাম আর যায় দেখতাম ওর দোকান খোলা কিনা। তো আমি ওর দোকানে গেলাম, ওর দোকানটা এত উঁচা আমি পাড়া দিয়ে উঠতে পারতেছিলাম না। ও মানে একটা মানুষ কতটুকু হারামি হলে মানুষের সাথে এমন করা যায়। ও বললো না যে নাসরিন তুমি ওইখানে দাঁড়াও, আমি তোমাকে তুলে দিচ্ছি। আমি কষ্ট করে আমার মতো করে উঠলাম, উঠে বললাম আসলে তুমি কি বলবা। তখন আমি ওর রাগ করে কোনো কথা বলি নেই, যে আমি না বাধ্য হয়েছি, যে আমার জামাই তো, আমি ওর কাছে টাকা চাইবো, তাও আমি লজ্জা পেতাম। বাধ্য হয়ে বলছি আমি না আজকে কতটা দিন ধরে না খেয়ে আছি। পরে ও আমাকে 300 টাকা দিল, দিয়ে বলছি কিছু বাজার করে নিয়ে যাও, আমি রাতে আসতেছি, বাসায় যাও, তুমি বাসায় যাও। পরে আমি চলে গেলাম। 18 রোজা চলে, 18 রোজার মধ্যে দেন ওর যে মানে মা ভাই বোন সবাই বুঝছে যে, মানে ও বুঝতে পারছে যে নাসরিনদার একটা রুমে রাখা যাবে না, ওর শরীরে পানি চলে আসছে। তখন আমার অলমোস্ট 8 মাস চলতেছে, মানে বুঝতে পারছে যে ওরে তো এইভাবে রাখা যাবে না। ওর সাথে আপনার বয়স ডিফারেন্স কত? ও আমার তখন মানে যখন আমার বয়স চলে কত মানে 19, তখন ওর বয়স আর মানে সেম এজের ছিলাম মোটামুটি। তারপর ও দেখছে যে আমার এই অবস্থা, এটা দেখে ও বুঝতে পারছে যে হয়তো আমি কোনো কিছু করে ফেলবো, কারণ যে আমার রাগ আমি ধরে রাখতে পারি না, হয়তো আমি সুইসাইড করে ফেলবো। এর মধ্যে আমি একটা কথা বলি, ওকে না জানাই যে এখানে ও রুম নিয়ে দিছে, ওই রুমটা মানে খুবই একটা বাজে একটা জায়গায় নিয়ে দিছে। একা মেয়ে তো, যার কারণে মানুষের যা মন চায় তাই বলতো। আর আমার কথা হচ্ছে আমি টাকা দিয়ে থাকি, মানুষ এইভাবে বাজে বাজে আসবো। মারধর হচ্ছে, তখন আপনি একদম প্রেগনেন্ট এবং 8 মাসের মতো অন্তঃসত্ত্বা আপনি বলছিলেন, তারপর কি হলো? তারপর ও মারধর করার পরে আমি ওকে বললাম দেখো অনেক তো হয়েছে, এবার তুমি তোমার ফ্যামিলিকে জানাও। তো ও হঠাৎ করে ওর ফ্যামিলিকে কি বুঝে জানাইছে ওই ভালো জানে। ও জানাইলো ওর ফ্যামিলিকে, জানানোর পরে ওর ফ্যামিলি আমাকে মেনে নেয়, দিন নিয়ে যায় ওর বাসায়। নিয়ে যাওয়ার পর ওর বাসায় থাকি। যখন অক্টোবরের 2 তারিখে 2014-তে আমার বেবিটা হয়। ওই মেয়ে হওয়ার পর থেকে ধরে তখন নির্যাতনটা আগে তো ও একা করতো, তখন ওর ফ্যামিলি, ওর মা, ওর বোন, ওর ভাই, মানে সবাই মিলে শুরু করে দিল। এবার ওরা কিভাবে জড়ালো আপনার সাথে? মানে ওই যে যখন মেনে নিল, ও জানাইলো ওর ফ্যামিলিতে, তখন ওর মা মেনে নিল। যে মেনে নেওয়ার পরে থেকে যখন বেবি পেটে ছিল তখন কিছু বলেনি, বেবি হয়ে যাওয়ার পর থেকে ধরে শুরু হইলো ওদের অত্যাচার। মানে আসল রূপটা তখন ওদের বের হইছে যে ওরা আসলে একটা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। আমার বেবিটা হইলো যেদিন, সেদিন আমাকে একাই ওনারা ছেড়ে দিছে। সেদিন ও আমাকে যখন নিয়ে যায় হসপিটালে, নেওয়া যাওয়ার সময় বলছে তুমি কি তোমার মার সাথে কথা বলবা? আমার একটাই অ্যান্সার আসছিল, না আমি আমার জামাইয়ের সাথে কথা বলবো, আমার ওর সাথে একটু কথা বলাইতেন। আমি এটাও শুনতেছিলাম যে নাসরিনের অবস্থা ভালো না, নাসরিন এমন হতে পারে যে মরেও যেতে পারে, ওর ফ্যামিলিকে জানানো উচিত। আমি তখনও বলছি, আমি তখনও বুঝতে পারছি যে সজল ফ্যামিলি, আমি আনাগোনাতেও বুঝতে পারছি যে ওরা আমার চাচ্ছে না, শুধু চাচ্ছে যে একটা বাবু হয়ে যাক, হয়ে গেলে দেন আমাকে তাড়াই দিবে ওদের বাসা থেকে। তখন আমি বলছি আমি একটু সজলের সাথে কথা বলতে চাই, আপনি ওর সাথে আমার কথা বলাই দেন। পরে ওর সাথে আমার কথা বলাই দেয়, আমি ওর সাথে কথা বলি, বললাম যে দোয়া করো আমি যাতে মরে যাই, মরে গেলে তুমি বেঁচে যাবা, তোমার ফ্যামিলি মেম্বার সবাই বেঁচে যাবে।
দেন আমার মেয়েটা হইলো, মেয়ে হওয়ার পরেও যেদিন হয়েছে তার 2 দিন পরেও আমাকে অনেক মারে। ওর এক খালা গ্রামের বাড়ি থেকে আসে, আসার পরেও খালা কি বলছে আমি জানি না, আমাকে এসে বলছে যে তোমার বাসা থেকে কি তুমি যৌতুক নিয়ে বিয়ে বসছো? পরে আমি বলছি দেখেন খালা, আমি তো একা একা বিয়ে করছি ওকে, তো আমার বাসা থেকে কোনো যৌতুক দেয় নাই। আমার মেয়ে তো হইলো মাত্র কয়েকদিন হইলো, আমার বাসা থেকে মানুষ আসবে। তো এর মধ্যে আমার মা জানতে পাইরা আমার মা আসছে আমার মেয়েটাকে দেখতে, অনেক কিছু নিয়ে আসছে। আমার মা যে আসছে সকাল সন্ধ্যা 7টায়, আমার মাকে ওরা 1 গ্লাস পানি খেতে দেয়নি। একটা কুকুরকে যেভাবে ব্যবহার করা উচিত ঠিক ওইভাবে আমার মার সাথে ব্যবহার করছে। যখন দেখছে আমার মা অনেক কিছু নিয়ে আসছে, রাত 12টার সময় বলতেছে নাসরিন তোমার মাকে কিছু খাইতে দেওয়া উচিত। তখন আমি মানে কষ্ট ভিতরে রেখে বলছি আপা আমার মাকে যাইতে দেন, আমার মা বাসায় চলে যাক, আমার মার খাইতে হবে না। পরে আমার আম্মা বলতেছে দেখ তোর চাচি আসছে, সবাই আসছে, সবার কাছে আমি ছোট হয়ে যাব, অ্যাটলিস্ট কিছু একটা দিতে বল ওদেরকে। পরে আমি বললাম যে আপা আমাদের বাসা থেকে যা যা আনছে মিষ্টি, আমার আম্মু 15 কেজি মিষ্টি নিয়ে আসছে, ওর জন্য চেন নিয়ে আসছে, ওর জন্য আংটি নিয়ে আসছে, আমার বেবির জন্য জামা কাপড় নিয়ে আসছে, এগুলো নিয়ে আসছে। যে এগুলো দেখছে তখন ওরা বলতেছে বাজার করা দরকার। পরে আমার আম্মারা ওই রাতে চলে গেল। তারপরে থাকতে থাকলাম, এই ওর কন্টিনিউয়াস বলে ঘর নোংরা কেন, বিছানা থুবাই আছে কেন, কিছুতে কিছু হইলেও আমার গায়ে হাত তুলতো। মানে আল্লাহ 30 দিনের মধ্যে 29 দিনে আমাকে অনেক মারতো। আর ও এমনি মারতো না, আমার দরজা আটকে ওর যতক্ষণ মন চাইতো আমাকে মারতো, যা মন চাইতো ওই তাই করতো। আমি ওর কিচ্ছু বলতাম না, শুধু চুপ করে শুনতাম। আর লাস্টে যখন আস্তে আস্তে আমার বেবিটা বড় হওয়া শুরু করলো, যখন 4 মাস আমার বেবি, তখন এর আগে আমার বেবিটাকে ও কখনো ছুঁয়ে দেখে নাই। একটা আছে না যে একটা বাবু হইছে একটু কোলে নেই ধরি, ধরতো না, ও কোলে নিত না। তো একদিন মানে আমি দেখতেছিলাম যে আসলে ওর কতটুকু মায়া আছে ওর ভিতরে। খুব রাগ হয়ে মনের আগে বলতেছি তুমি আমাকে এভাবে মারতেছো, আমি তোমার মেয়েই মেরে ফেলবো। এটা বলে আমি এমনি মানে মেয়ের গলার কাছে হাত নিছি পরে ও আবার আমাকে মারা শুরু করছে। তারপরও বেবি কোলে নেয় নাই। তারপরেও একদিন মানে দেখি রাতের বেলা আসতো, অনেক কিছু আকৃতি ওর মানে ধরা পড়লো। ও অন্য মেয়েদের সাথে রিলেশন আছে, ফেসবুকে চ্যাটিং, ফেসবুকে এগুলো আমার যে দেবর গুলা ছোট ছোট দেবর, ওরা বলতো ভাইয়ের দোকানে এই মেয়ে আসছে, ভাইয়ের দোকানে ওই মেয়ে আসছে। দেন আমি ওর গায়ে কিছু মানে দাগ দেখে আমি বুঝতে পারছি যে অন্য মেয়ের সাথে রিলেশন আছে। তো আমি ওর ফোন থেকে কিছু মেয়ের নাম্বার নিয়ে দেন আমি ফোন দিই। ফোন দিলে ওই মেয়ের সাথে কথা বলা অবস্থায় সেদিন বুঝতে পারি যে ও ওই মেয়ের সাথেই আছে। দেখি ওই মেয়ে বলতেছে আমি অনেক নোংরা, আমি অনেক খারাপ, আমার জন্য নাকি ওদের ফ্যামিলি সব শেষ হয়ে গেছে, এগুলো বলছে। পরে আমি বলছি আপু এগুলো বলছে, ও যে আমার গায়ে কন্টিনিউয়াস হাত তুলতো, ও যে আমাকে মারতো, সেটা আপনাকে বলে নাই? পরে ওর মা ছিল গ্রামে, ওর মা আমাকে ফোন করে বলে তোমার এত বড় সাহস, ওর ফ্যামিলি মেম্বার সবাই মানে সবাই মিলে আমাকে যাতা ব্যবহার করতেছে। ওর মা ফোন করে আমাকে বলতেছে আমার জামাই আমাকে ঘর করে দিছে, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। এত বৃষ্টি, ইভেন ওরা যা বলে কিন্তু তাই করে। আমার বলতেছে গরম পানি ঢেলে দিব তোর গায়ে, তোরে আমি দেখবো আজকে কিভাবে বাঁচা থাকিস। এর আগে একটা ছোট্ট করে একটা কাহিনী বলি। আমার চাচি মারা যায়, ওরা আমাকে বলে না। পরে সারাদিন পরে বিকেলের দিকে বলে যে তোমার চাচি মারা গেছে। আমার বাসার কাছে কিন্তু আমার বাবার বাড়ি। পরে আমি গেছি, ওইখান থেকে আসার পরে ও আমাকে ইচ্ছা মতো মারছে, ইচ্ছা মতো রাত 3টা পর্যন্ত আমাকে মারছে। আমার মা রাত 3টার সময় এই বাসা থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে ফোন দিয়ে বলে যে আপনার মেয়েকে অনেক মারধর করা হইতেছে। ভাড়াটিয়ারা ফোন দিয়ে বলছে যে আপনার মেয়েকে অনেক মারধর করতেছে, আপনি এসে আপনার মেয়েকে নিয়ে যান। পরে আমার মা পাগলের মতো ছুটে এসে দেখে আমারে তাও মারতেছে কন্টিনিউয়াস। আমি ভয়ে খাটের নিচে ঢুকে আছি, ওইখানে থেকে টাইনা বের করতেছে। আম্মা বলতেছে, মা পায়ে ধরে বলতেছে বাবা তোমার পায়ে ধরি আমার মেয়েটারে আর মাইরো না, আমার মেয়েটা মইরা যাইবো, বাবা তুমি আমার মেয়েরে মাইরো না, তুমি আমার মেয়েরে ছাইরা দাও, তুমি আর কত মারবো আমার মেয়েটারে, দেখো তো আমার মেয়ের গায়ে কিছু আছে। পরে ও তারপরে মারে আমার মার সামনে আমার মারে তুলে অনেক খারাপ খারাপ গালি দিতেছে। পরে মা ওর হাত নিয়ে আমার মার মাথায় হাত দিয়ে বলতেছে আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি আর কোনোদিন আমার মেয়েরে মারবা না। ও বলে মা চলে গেছে। মা বলছে যে তুই আমার সাথে চলে। বলছি মা আমি যাবো না, আমি গেলে সমস্যা আছে, এত রাতে যদি তুমি নিয়ে যাও তখন ওরা উল্টা তোমার নামে কোনো কিছু করবে। মানে এর মধ্যে ওদের সাথে গ্যাঞ্জাম হইলো, আমি রাগ করে চলে গেলাম। এখন আমার মেয়ের বয়স 5 বছর। আমার মেয়ে জানে না ওর বাবাটা দেখতে কেমন। প্রত্যেকটা ঈদে বলে যে মা আমার বাবা কোথায়।
বলে যে মা আমার বোনের কিছু ছেলে আছে, যে মা ওর বাবা আছে আমার বাবা নাই কেন মা। আমি সারাদিন পরে যখন অফিস করে যাই তখন বলবে যে আম্মা আমার বাবার গাইরা দিবা না তুমি। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার বাবা কই, ও বলবে আমার বাবা মরে গেছে অনেক আগে, আমার মা আমার বাবারে খবর দিয়ে আসছে। এরপর আমি 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 বুঝতে পারছি আপনি নিজেকে একটু সান্ত্বনা, আসলে এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই আমার কাছে নাই, কারণ একটা এমন অবস্থার ভেতর দিয়ে এই মেয়েটা জীবন যাচ্ছে, যখন আসলে আমি এটা কোনো কথা বলা মানেই হচ্ছে শুধু অবান্তর বলা। বাট আজকের এই গল্পটা আপনাদেরকে অনেকবার শেয়ার করতে বলেছিলাম বলে অনেকে অনেক রকমের নেগেটিভ কমেন্টসও তো করেছেন। তো আমি বলেছিলাম আজকে গল্পটা শুরু হওয়ার আগে যে আজকে যে গল্পটা আমরা আপনাদেরকে শোনাতে যাচ্ছি এটা গল্প নয়, এটা একটা মানুষের জীবনের চরম বাস্তবতা। যে বাস্তবতা, এই যে যেই কান্নাগুলো দেখছেন, যে জলগুলো দেখছেন, ফেসবুকে লাইভে আজকে ভিডিওটা দেখছেন, অনেক সমালোচনা হবে, অনেক রকমের কি বলবো কমেন্টস এখানে হবে, কিন্তু কেউ বুঝবেন না নাসরিনের ভেতরে কি ঘটে যাচ্ছে। তখন বুঝবেন যখন আপনার পরিবারে কিংবা আপনার আশেপাশে কারোর সাথে এরকম ঘটবে। আল্লাহ না করুক, সেটা আমি চাই না, বাট ইটস ট্রু। আমি প্রাণাপ লাভ স্টোরিটা যখন থেকে করতে বসছি, একটা সময় এখানে সবসময় আমি পজিটিভ গল্পগুলো নিয়ে আসতাম, জীবনের বিভিন্ন গল্পগুলো। বাট কোনো একটা দিন কোনো একজন মানুষের সাথে, ঠিক নাসরিনের মতোই কোনো একজন লিসনারের সাথে আমার কথা হলো, এবং তার সাথে কথা বলতে গিয়ে আমি দেখেছি যে জীবনের উল্টো দিক আছে। আমরা শুধু কালারফুল দিকগুলোকে সামনে তুলে ধরি, সবসময় সুন্দর, ভালো 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 ভালো, অনেকটা আমাদের মিডিয়া লাইফের মতো, অলওয়েজ স্টার্স স্টার্স স্টার্স। কিন্তু না, লাইফের ডিফারেন্ট পার্ট আছে আমাদের মতো সাধারণ মানুষদের। একটা মধ্যবিত্ত মুসলিম পরিবারের সন্তান নাসরিন, যার বাবা আছে, মা আছে, ফ্যামিলি আছে, স্কুলে পড়াশোনা করা একটা মেয়ে, সদ্য এসএসসি পাশ করছে, নিজের হাতে নিজের জীবনটাকে কিভাবে নষ্ট করেছে সে গল্পটা সে আজকে বলতেছে। হ্যাঁ, হয়তো সে নিজের জীবনটাকে নিজে, আমি বলছি নষ্ট করছে, কিন্তু তাকে ইন্সপায়ার করেছে আরেকজন, যার সম্পর্কে সে বলছে, তার হাজবেন্ড। জানি না, আমরা হয়তো অনেক সময়, আমি নিজেও একজন পুরুষ, আমি যখন এই গল্প এখানে বসি তখন প্রায়শই আমার নিজের সাথে যখন আমার নিজের কথা হয়, ওনারা তো স্টোরি বলে, নিজে ছোট হয়ে যাই যে আসলে আমরা পুরুষ, আমরা আমাদের মানে আমাদের ভেতরের এই একটা অদ্ভুত ইকুয়েশন বা অদ্ভুত একটা মুখোশ, এইটা খুলে গেলে তো একটা মানে এমন একটা চিত্র ভেসে উঠতেছে যেটার দিকে নিজে তাকাতে পারছি না। কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। কোনো মানুষই 100% পারফেক্ট না, আমিও নই, কিন্তু দিন শেষে এই মুহূর্তে কানে হেডফোন গুজে আছে প্রচুর মানুষ, অনেক গৃহিণী হয়তো আমাকে শুনছেন, হয়তো তার সামাজিক অবক্ষয় কিংবা সামাজিকভাবে সে হেয় হবে, প্রতিপন্ন হবে, আমি আবারও বলছি সামাজিকভাবে ছোট হয়ে যাবে, সে কারণে তারা কখনো রেজিস্ট্রেশন করেন না, এখানে আসেন না, কিন্তু এই গল্পগুলো শোনেন। তাদের সন্তান আছে, সন্তানের সামাজিকভাবে ছোট হয়ে যাবে, অনেক সময় এই ধরনের কথা চিন্তা করেন, এই জন্য লুকায় রাখেন। চার দেয়ালের, এই কনক্রিটের দেয়ালের ভেতরে এমন অনেক নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত সমাজেও এই ধরনের ঘটনাগুলো, পারিবারিক নির্যাতন ঘটছে। নাসরিনের সন্তানের বাবা আছে, কিন্তু বাবার পরিচয় নেই। এই সমাজে শুধু নাসরিনের সন্তান নয়, এমন অনেক সন্তান ঘুরে বেড়াচ্ছে, এমন অনেক সন্তান মাকে প্রশ্ন করে, বাবাকে প্রশ্ন করে, কে আমার মা, কে আমার বাবা। চিন্তা করেন তো একবার, তার একটা ফ্রেন্ড যখন তাকে এই প্রশ্নটা করে তার ভেতরে কি লাগে। সে যখন স্কুলে যাবে, সে যখন একটু বড় হবে, তার যখন একটা বিয়ের বয়স হবে, তখন এই প্রশ্নগুলো তাকে বারবার করবে। তার মানে সে জীবনে চলার পথেই একটা হোঁচট খেলো, কিন্তু তার তো কোনো দোষ ছিল না। এই অনাগত ভবিষ্যতে কি দরকার ছিল পৃথিবীতে আসার? কিন্তু যার বুদ্ধিতে, যার প্ররোচনায় সে এই পৃথিবীতে আসছে, আজকে সেই তার পাশে নাই। দিস ইজ কল লাভ স্টোরি, ইজ ইট? নাসরিন, একদম শেষ করব,
আমরা আপনার চোখের জল আসলে এভাবে ঝরুক এটা আসলে আমি নিজে দেখতে পারছি না। আমি জানি না আমার লিসেনার যারা আছেন বা যারা ভিউয়ার্স আছেন ফেসবুকে দেখছেন তারা কিভাবে এটা সহ্য করবেন। শেষ করব হচ্ছে এটা দিয়ে যে এই যে আজকে এত বছর পরে আপনি এখানে আসছেন, আপনার সন্তানের কথা বলছেন, কি মনে হয় আসলে এই সিচুয়েশনে কেন আপনাকে পড়তে হইলো বা এইগুলা কেন হলো, এত কিছু পিছনে কে দায়ী? কখনো নিজেকে মনে হয় যে আমি নিজেই দায়ী, আসলে আমি বারবার ভুল করছি, এরকম মনে হয়? এটা বলার আগে ভাই আমি একটা কথা বলি। বলেন। মা তোমার হাতের রান্না সেটা হয়েছে এখন বর্তমানে যে আমার হাজবেন্ড ও আবার বিয়ে করছে, আমার এলাকার আমার যে ভাইয়ের শ্বশুর বাড়িতে আমি যাই, ওইখানেই বিয়ে করছে ও। আমার একটাই কোশ্চেন, আমি না হয় খারাপ ছিলাম, আমি খারাপ যার কারণে ও আমার সাথে খারাপ কিছু করছে, আমি মনে করি আমি খারাপ যার কারণে ও আমার সাথে খারাপ কিছু করছে। তো এখন বর্তমানে যে ওর ওয়াইফ, সেও কি খারাপ যার কারণে তাকেও সে এইভাবে মানে টর্চার করে? প্রায় সময় আমি রোড দিয়ে যাওয়ার সময় আমাকে অনেকে ডাক দিয়ে বলে যে একটু শুনবেন, যদি বলি হ্যাঁ বলেন, জানেন আপনার হাজবেন্ড যাকে বিয়ে করছে তাকে অনেক মারে, সেদিনও নাকি হসপিটালে সেই মেয়েটাকে শিফট করা হয়েছে, হসপিটালে রেখে দিয়েছে। তো আমি মানে ওর ভাইকে বললাম যে তোমার ভাই মনে হয় মেন্টালিটি সিক, তাকে না তাড়াতাড়ি ডক্টর দেখাও। আমার একটা ভুল, সেটা হয়েছে আমি না জেনে না শুনে ওর সাথে রিলেশন করাটা আমার মনে হয় সবচেয়ে বড় ভুল হয়েছে। আমার ভুল শুধরাইতে পারতাম, কিন্তু আসলে আমাকে শুধরাবো যে আমি যে কারোর সাথে শেয়ার করব শুধুমাত্র ফ্যামিলির ভয়ে, ফ্যামিলির মান সম্মানের ভয়ে কারোর সাথে শেয়ার করতে পারিনি, যার কারণে হয়তো আমার লাইফটা আজকে এরকম হয়েছে। আশা করব আমার লাইফটা এরকম হয়েছে আর কারোর লাইফটা যাতে এরকম না হয়। সে বাহিরে যাই করুক না কেন, সে যাতে তার ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করে, সবকিছু বলতে পারে যে আমার এই প্রবলেম, যাতে ওর ফ্যামিলি ওকে সাপোর্ট করতে পারে। হ্যাঁ, আমার ফ্যামিলি রানিং এখন আমাকে অনেক সাপোর্ট করে, আগেও করতো এখনো করে। আমি আগে সেই তাদের ছোট্ট মেয়েটার মতো আছি, শুধু একটাই মানে মনে হয় যে না, ও ছোট মেয়ে নাই, সেটা হয়েছে আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে একটা জান্নাত। আমার আগে যেরকম একটা পৃথিবী ছিল আমার হাজবেন্ডের ভিতরে, এখন মনে হয় আমার পৃথিবীটা আমার মেয়ের ভিতরে। আমি আমার মেয়ের ছাড়া দু চোখে কাউকে দেখি না, ইভেন আমার ফ্যামিলিকেও না। আমি আমার মেয়েটাকে অনেক ভালোবাসি, ওকে আমি চাই যে ওকে মানুষের মতো মানুষ করতে, আমার মতো না। নাসরিন, আমি বলবো আপনি কান্না করতে পারেন না, কারণ আপনি এমন একজন মা, আপনাকে কান্না করা যাবে না, আপনি কখনোই কান্না করবেন না। আপনাকে এই কান্নাকে শক্তিতে রূপান্তর করতে হবে আপনার মেয়ের জন্য। এবং আজকে এত এত মানুষ আছে আপনার এই গল্পটা শুনছে এবং সবাই এটাকে বিভিন্ন জায়গায় পৌঁছাই দিছে, এবং আমি বিশ্বাস করি যে আপনার এই চোখের জল বৃথা যাবে না। আপনি আপনার মেয়েকে অবশ্যই মানুষের মতো মানুষ করবেন। জীবনে যে ভুলগুলো করে ফেলেছেন সেই ভুলগুলো যেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম না করে, সেই চেষ্টাটা আপনি করবেন। আপনার জন্য আমি আসলে এই মুহূর্তে আমি জানি যে আমার এই কথাগুলো হয়তো বা শুধু কথাই মনে হবে আপনার কাছে, বাট আমরা মন থেকে চাইবো যে আপনার সন্তান আপনার আদর্শে বড় হোক, এবং আপনি যে ভুলগুলো করে এসেছেন সে ভুলগুলোর আর কখনো পুনরাবৃত্তি না ঘটুক আপনার জীবনে, আপনার সন্তানের জীবনে। এবং পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তার মায়ের পরিচয়ে বড় হয়। আপনার সন্তান যখন আপনাকে আপনার প্রশ্ন করবে তার বাবা সম্পর্কে, আপনি তখন তাকে এটাই বলবেন যে তুমি মায়ের পরিচয়ে বড় হবে, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, আমি তোমার মা, এবং দিন শেষে তুমি আমার সন্তান, আমি তোমাকে বড় করব। এবং এই সাহসটা যখন আপনি আপনার সন্তানকে দিবেন, সে যে সাহসটা পাবে যে তার মা এমন একজন মা যে কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে নাই, সে তার সন্তানকে নিয়ে বেরিয়ে এসেছে এবং তার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টাটা করছে। আমি বিশ্বাস করি যে আপনার সন্তান আপনাকে কিন্তু রেসপেক্ট করবে। এবং আপনি যে কষ্টটা এখন করছেন, আমি জানি আপনার ভিতরে অনেক কষ্ট হচ্ছে। হয়তো কারো হাজবেন্ড দেখলে আপনার মনে হয় যে আমার জীবনটাও তো এরকম হতে পারতো, হয়তো কারো সন্তানের বাবা দেখলে মনে হয় যে আমার সন্তানের তো বাবা ছিল। কিন্তু আমি বলবো যে
যেই স্বামী থেকে রোজ অত্যাচারিত হতে হয়, পারিবারিক নির্যাতনের শিকার হতে হয়, সেই হাজবেন্ড না থাকার চেয়ে বা না থাকাটা কিন্তু অন্যায়ের কিছু না বা কষ্টের নয়। সো আপনি নিজের জীবনটাকে নিজের মতো গড়ে তুলুন এবং আপনি আবার ঘুরে দাঁড়ান। আর আমি বিশ্বাস করি যে আপনি পারবেন এবং আপনার সন্তানকে নিয়ে আপনি এগিয়ে যাবেন। এই যুদ্ধে আপনি জয়ী হবেনই হবেন। আমাদেরকে শেষ করতে হবে নাসরিন, আপনি আমাদের যারা লিসেনার আছে তাদেরকে কিছু বলতে চান মানে আপনার জীবনের এই অভিজ্ঞতা থেকে? হ্যাঁ, বলতে চাই, আজকে আমাকে অনেকেই শুনতেছেন, আমার কথাগুলো এই পর্যন্ত সবাই শুনছেন। আশা করি আমার মতো করে কেউ এরকম থিঙ্ক করবেন না যে না জানিয়ে না শুনিয়ে কারোর সাথে রিলেশন করা। একটা ছাদের নিচে যদি আপনি বছরও থাকেন, তারপরও তাকে আপনি চিনতে ভুল করবেন। সেই ক্ষেত্রে ফ্যামিলি ডিসিশনটাই সবচেয়ে বড় একটা ডিসিশন। ফ্যামিলি ডিসিশন মেনে চলে আশা করি সবারই ভালো থাকবে। এতটুকুই আমার বলা। আর একটু বলা যে সবাই আমার মেয়েটার জন্য অনেক দোয়া করবেন। আমার মেয়েটাকে যাতে আমি মানুষের মতো মানুষ করতে পারি। আমার জীবনে যে কষ্টটা আমি করে আসছি, যে ট্রাভেলিংটা হয়েছে আমার জীবনে, আমার মেয়ের জীবনে যাতে কখনো না হয়। এক্স্যাক্টলি আমরা চাই যে আপনি কখনো কান্না করবেন না, বিকজ আপনি কান্না করলেন তো হেরে গেলেন। আপনাকে এই অশ্রুটাকে শক্তিতে রূপান্তর করতে হবে এবং আপনার মেয়েকে নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যান। আপনার মেয়ে, তার বাবা মা দুটোই হচ্ছে নাসরিন। সো সেই শক্তিতে কষ্ট হবে, জীবনে চলার পথে প্রত্যেকেই কষ্ট করছে। আপনি হয়তো ভাবছেন আপনার কষ্ট হচ্ছে, হয়তো পৃথিবীতে এর চাইতেও ভয়াবহ কষ্ট কেউ না কেউ করছে। সো আমরা আশা করবো সেই কষ্ট যেন আপনাকে করতে না হয়, বরং আপনার জীবনে সুদিন আসুক,